আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের মেডিফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর এটা নিয়ে আলোচনা করব, ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় চ্যাপ্টার। তো চলো আমরা শুরু করি আমাদের এই ভেক্টর এই চ্যাপ্টারটি। সো এই প্রথম ক্লাসটি সবার জন্য উন্মুক্ত থাকছে। সো তোমরা যারা এখন আমাদের সাথে যুক্ত হওনি তারা এই ক্লাসটি করে বুঝে নাও যে আমরা আমাদের এই ব্যাচে ফিজিক্স এবং কেমিস্ট্রিকে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে দিতে যাচ্ছি। প্রথমে আমরা সুন্দরভাবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা বেসিক জিনিস যা যা তোমার প্রয়োজন, যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো স্লাইডে দিয়ে দিব, যেগুলো বুঝতে হবে সেগুলো বুঝিয়ে দিব, এবং এরপরে আমরা একেবারে প্রশ্ন সহ সলভ করব যে মেডিকেল কী কী প্রশ্ন অলরেডি এসেছে বা আর কী ধরনের প্রশ্ন আসতে পারে, সব কিছু মিলে আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি, এবং সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিতে পারো। যারা যে সকল বন্ধু তোমাদের মেডিকেল প্রস্তুতি নিচ্ছে তাদেরকে শেয়ার করে দিতে পারো। সো সবাই ক্লাসটি করলে ভেক্টর এই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো টেনশনই থাকবে না। তো চলো শুরু করি আমাদের ভেক্টর এই চ্যাপ্টারটি। সো ভেক্টর এই চ্যাপ্টারটির মধ্যে দেখো অনেকগুলো টপিক আমাদের রয়েছে। শুরুতেই ভেক্টরের কিছু বেসিক জিনিসপাতি, ভেক্টরের ধর্ম, ভেক্টরের উদাহরণ, সেই জিনিসগুলো রয়েছে। তারপর আমরা দেখব ভেক্টর কীভাবে প্রকাশ করতে হয়। ভেক্টরের সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র বা বহুভুজ সূত্র, অনেক সূত্র রয়েছে। তার মধ্যে বিশেষ করে আমরা সামান্তরিক সূত্র সাহায্যে লব্ধি বের করা এবং লব্ধির অনেকগুলো শর্টকাট সেগুলো আমরা দেখব। পাশাপাশি লব্ধি রিলেটেড, লব্ধির প্রয়োগ হিসেবে আমরা নদী নৌকার অঙ্কগুলো দেখব, এবং আপেক্ষিক বেগ এবং বৃষ্টি ছাতার অঙ্কগুলো কীভাবে আমাদের মেডিকেলে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব, খুব সহজে তুমি যেন করতে পারো। পাশাপাশি আমাদের এরপরে আসবে ভেক্টর বিভাজন, তারপর আসবে ডট গুণ, ক্রস গুণ, এবং শেষে আসবে ভেক্টর ক্যালকুলাস। এই পুরো চ্যাপ্টার আমাদের। তো চলো আমরা এইভাবে করে আমাদের টাইপগুলো একটা একটা করে শুরু করি। তো শুরুতেই আমরা দেখো ভেক্টর রাশির ধর্ম, উদাহরণ এবং প্রকারভেদ নিয়ে আলোচনা একটু ছোট্ট করে করি। সো ভেক্টর কাকে বলে আসলে, একদম প্রথম কথায় যদি আমরা আসি, দেখো যে সকল রাশির মান এবং দিক আছে তাদেরকে আমরা কিন্তু ভেক্টর বলবো না। যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক প্রয়োজন তাদেরকে আমরা ভেক্টর বলবো। যেমন মান এবং দিক আছে এরকম একটা রাশি তড়িৎ প্রবাহ, কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু ভেক্টর রাশি না। মান আর দিক থাকলেই যে সেটা আমাদের ভেক্টর রাশি হবে তা না, মানার দিক প্রয়োজন হতে হবে তাকে প্রকাশ করতে। মানার দিক যদি প্রয়োজন হয় তাহলে তাকে আমরা বলবো ভেক্টর। ঠিক আছে? তো এই ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো সেগুলো আমরা একটু ছোট্ট করে দেখব। তার আগে ধর্মগুলো একটু আমরা এক নজরে দেখে নিই। এই জিনিসগুলোই তুমি দেখবে পরীক্ষাতে যে তোমার প্রশ্ন হিসেবে আসছে। কীরকমভাবে আসতে পারে, যেমন কয়েকটা তথ্য আমরা খুব দ্রুত পড়ে নিই। চলো, ভেক্টর রাশিকে প্রকাশ করতে মানার দিক প্রয়োজন হবে, অবশ্যই আমরা প্রথমে জানলাম। ভেক্টর যোগের ক্ষেত্রে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, এরকম আমরা 5টা সূত্র আমরা ফলো করি। সো তারপরে এগুলো আমরা সামনে আরও পাবো, সমস্যা নেই। এখন এক লাইন করে আমরা রিভিউ করে রাখতেছি। ভেক্টর যোগের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলো। বিনিময় মানে কি, দেখো a + b = b + a। এগুলো জাস্ট এক নজরে কিছু তথ্য আমরা দেখছি। সংযোগ সূত্র এখানে পালিত হয় যোগের ক্ষেত্রে। দেখো সংযোগ সূত্রটা ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে, a + b + c যেই কথা, আর a প্লাস ব্র্যাকেটে দেখো b + c একই কথা। এবং বিশেষ করে তোমাকে মনে রাখতে হবে এই দুইটা তথ্য, এইটা তোমার কিন্তু এমসিকিউতে আসতে পারে। নর্মালি আমরা যদি একই সমতলীয় দুইটা সমমানের ভেক্টর নিই, দুইটা সমমানের ভেক্টর দ্বারা সমান মান, একটা পাস আর আরেকটাও পাস। তো দুটো সমমানের ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে আমরা শূন্য মান কিন্তু পাবো। কিন্তু যদি অসমান মান হয় তখন কিন্তু তুমি দুইটা ভেক্টর নিলে শূন্য পাবা না। এটাই বলা আছে এখানে, সমতলীয় অসমান মানের সর্বনিম্ন 3টা ভেক্টর যোগ করলেই শূন্য পাওয়া সম্ভব। হ্যাঁ, একই সমতলে কিন্তু সমান মান না, আলাদা আলাদা মান। সো সেক্ষেত্রে অ্যাটলিস্ট 3টা ভেক্টর নিতে হবে যদি তুমি যোগ করে শূন্য পেতে চাও। আর অসমতলীয় যদি হয়, একই সমতলে যদি না থাকে তারা, তাহলে কমপক্ষে 4টা ভেক্টর তোমার প্রয়োজন। দেখো, তাহলে সর্বনিম্ন 4টা ভেক্টর তোমার প্রয়োজন যোগফল শূন্য পেতে হলে। সো এই দুটো কথা মনে রাখবো যে সমতলীয় অসমান মান যদি হয় তাহলে অ্যাটলিস্ট 3টা ভেক্টর লাগবে, আর অসমতলীয় হলে কয়টা ভেক্টর লাগবে? 4টা ভেক্টর। এক নজরে কিছু তথ্য গেল, এগুলোর আমরা প্রত্যেকটাই কিন্তু দেখবো যে আলাদা আলাদা ব্যাখ্যা পার্ট আসবে আস্তে আস্তে। হ্যাঁ, সো ভেক্টর রাশির ধর্ম এগুলো আমরা এখন বিশেষ করে দেখবো। এই যে বিভিন্ন ভেক্টর রাশির উদাহরণ, বিভিন্ন স্কেলার রাশির উদাহরণ এক নজর পড়ে রাখবো আমরা, কারণ এখান থেকে পরীক্ষা যদি এক ভেক্টর থেকে তো 1 মার্ক আসে, সো এই 1 মার্ক তোমার কিন্তু ওই উদাহরণটা থেকেই চলে আসতে পারে। ঠিক আছে? সো আমরা সেই উদাহরণগুলো চলো একটু দেখি, পাশাপাশি মৌলিক রাশি, যৌগিক রাশি, সেই ধারণাগুলো আমরা একটু নিয়ে নিই।
সো দেখো এই পেজটা তোমাকে খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, এটা কিন্তু ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। তাছাড়া তোমাকে আমি একটু পড়াই দিচ্ছি। দেখো মৌলিক রাশি কোনগুলো, যে সকল রাশিকে প্রকাশ করতে অন্য কোনো রাশির প্রয়োজন হচ্ছে না। যেমন দেখো ভর, এই ভরকে তুমি কিন্তু আর ভাঙতে পারবা না যে ভর সমান কিছু একটা হয় না, যে কিন্তু তুমি এখানে চিন্তা করো ত্বরণ, ত্বরণ সমান কিন্তু আমরা সূত্র লিখতে পারি, তাই না? ত্বরণকে ভাঙলে কি পাওয়া যায়, যে বেগ বাই সময় এরকম পাওয়া যায়, তাই না? কিন্তু ভর তো হচ্ছে মৌলিক, কারণ কি ভর তো ভরই, ভরের মধ্যে আর কোনো কিছু নাই, মানে ভরের আর কোনো বেসিক সূত্র নাই আর কি। হ্যাঁ, তারপরে তুমি চিন্তা করো যে বল এফ সমান এম এ, তার মানে কি বলের মধ্যে বলকে প্রকাশ করতে এম এবং এ, ভর এবং ত্বরণ দুটা প্রয়োজন। তাই এগুলো রাশিগুলোকে আমরা বলি যৌগিক রাশি। তার মানে যে সকল রাশিগুলোকে প্রকাশ করতে এরকম একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয় বা একাধিক রাশির প্রয়োজন হয়, তাদেরকে আমরা কি বলবো, যৌগিক রাশি বলবো। এবং খেয়াল করে দেখো মৌলিক রাশির মধ্যে কী কী আছে, ভর, দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে তুমি আর কোনোভাবে ভাবতে পারবে না, সো দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই। সো ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই দীপন তীব্রতা এই টার্মগুলো আমরা হচ্ছে ফার্স্ট অধ্যায়ে পাবো, তখন একটু আলোচনা করে দেবো। সো এগুলো হচ্ছে মৌলিক রাশি এবং যৌগিক রাশি আমরা বুঝতে পারলাম। বিশেষ করে দরকার হচ্ছে এই স্কেলার রাশি, যে সকল রাশিকে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন। যেমন দেখো ভর, দৈর্ঘ্য, সময়, তাপ, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, চাপ। এই চাপ জিনিসটা আর তড়িৎ প্রবাহ জিনিসটা অনেকেই একটু গুলায় ফেলে। হ্যাঁ, সো মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে স্কেলার রাশি। এবং তুমি খেয়াল করে দেখো আরও অনেকগুলো আছে এখানে, পরিচালক শক্তি, মহাকর্ষীয় বিভব, জড়তার ভ্রামক, সকল ধরনের ভ্রামক তুমি দেখবা কি ভেক্টর রাশি, যেমন হচ্ছে বলের ভ্রামক, তারপর হচ্ছে চুম্বক ভ্রামক, সকল ভ্রামক ভেক্টর রাশি। তবে জড়তার ভ্রামক হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে এবার তুমি একটু মনে রাখলা। তাছাড়া ব্যাসার্ধ, শিশিরাঙ্ক, বিভব শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ এগুলো সবই হচ্ছে কি যে স্কেলার রাশি। বিশেষ করে এটা মনে রাখবা, ডাইভারজেন্স হচ্ছে আমাদের কি রাশি, স্কেলার রাশি। ডাইভারজেন্স স্কেলার রাশি। সো এটা একটু গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের মধ্যে ডাইভারজেন্স তো আছে, তাই এটা অনেক সময় দিয়ে দেয়। সো এভাবে করে আমরা একবার পড়লে আশা করি মনে থাকবে। আর ভেক্টর রাশি কোনগুলো, বল, বেগ, সরণ, ওজন, তারপর হচ্ছে বেগ, অসমবেগ, বিভিন্ন ধরনের বেগ, ত্বরণ, মন্দন। হ্যাঁ দেখো আরও বিশেষ করে কি আছে, ভরবেগ, কৌণিক ভরবেগ। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো ওই যে বল ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, চুম্বক ভ্রামক, বললাম না সমস্ত ভ্রামক। তাছাড়া সমস্ত প্রাবল্য তুমি পাবা, তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, সবই এগুলো আসলে কি ভেক্টর রাশি। সো একবার দুইবার আমরা পড়বো। এবং বিশেষ করে ডাইভারজেন্স তো আমাদের স্কেলার, আর এদিকে আমাদের গ্রেডিয়েন্ট এবং কার্ল হচ্ছে আমাদের কি ভেক্টর। সো একটু পড়ে রাখলাম আমরা এখান থেকে, একবার দুইবার এখান থেকে পড়বো। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, আসলে যেন কোনো ধরনের সমস্যা না হয়। এরপরে আমরা দেখি, চলো দেখো এইখান থেকে কী ধরনের প্রশ্ন অলরেডি এসেছে। দেখো ডেন্টালে কিন্তু অলরেডি এখান থেকে প্রশ্ন চলে এসেছে 22, 23, 20, 21 এই লাইনগুলো থেকে, যে ভেক্টর রাশি নিচের কোনটি, সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন এগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসছে। এবং মেডিকেলেও কিন্তু এই টার্ম থেকে অলরেডি প্রশ্ন আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখো 18-19 কিন্তু এই বৈদ্যুতিক বিভব, বিভব কী রাশি, স্কেলার রাশি, দ্রুতি কী রাশি, স্কেলার রাশি, কাজ কী রাশি, স্কেলার রাশি। সো স্কেলার রাশিকে আমরা আরেকটা নাম দিই, সেটা একটু খেয়াল রাখতে পারো, সেটাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। এবং ইংরেজি টার্মটাও একটু পড়ে রাখতে পারি আমরা ছোট্ট করে। দেখো স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, নামের মধ্যে আছে স্কেলার ভেক্টর, নতুন কিছু নাই। আর আমরা ভেক্টর রাশি কিন্তু আমরা সদিক রাশিও বলি বা দিক রাশিও বলি। সদিক রাশি এটা অদিক রাশি, এটা হচ্ছে সদিক রাশি বা দিক রাশি, কারণ দিক প্রয়োজন, অবশ্যই প্রয়োজনটাকে প্রকাশ করতে। তাহলে এখান থেকে প্রশ্ন আসছে, এটা তোমাকে আমি একটু দেখিয়ে দিলাম। দেখো এই দাগানো বই থেকে যে হ্যাঁ এখান থেকে প্রশ্ন এসেছে, সো এটার জন্য রেখেছি। এবার আমরা ভেক্টরের ধর্ম একটু আগে দেখছিলাম কয়েকটা, বই থেকে আমরা কিছু ধর্ম একটু এক নজরে দেখে নিই, কারণ এই ধর্মগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বলছে ভেক্টর রাশির মান অভিমুখ আছে, হ্যাঁ মান অভিমুখ আছে, প্রয়োজন হবে, অবশ্যই প্রয়োজন হবে। 2 বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। তার মানে কোন ভেক্টরকে যোগ করা যায়, 2 বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করতে পারবা। হ্যাঁ, তার মানে তুমি দুইটা ভেক্টরকে যোগ করতে চাও, অবশ্যই থেকে সমজাতীয় হতে হবে। একটা বেগ আর একটা বল যোগ করতে পারবা না, বেগ আর বেগ তুমি যোগ করতে পারবা, একটা বল আর অন্য একটা বলের তুমি কি করতে পারবা, ভেক্টরে যোগ করতে পারবা। তাহলে তুমি যদি ভেক্টর যোগ করতে চাও তাহলে অবশ্যই তাদেরকে কী হতে হবে, সমজাতীয় হতে হবে। বল বল, বেগ বেগ, অথবা তুমি মনে করো যে সরণ সরণ, এরকম ভেক্টর হতে হবে এবং যে সমজাতি হতে হবে। ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না, সেটা আমরা বুঝে গেলাম। সমজাতি হতে হবে যোগ করতে হলে, 1 নম্বর জিনিস। 2 বা ততোধিক ভেক্টরকে যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। এটাকে আমরা বলি যে লব্ধি, তাই না, লব্ধির সমান। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি হয়, তাহলে মনে রাখবো আমরা ভেক্টর গুণফল, এটা আমরা সামনে পাবো। ভেক্টর গুণফল আমরা আলাদাভাবে ডিটেলস পড়বো। ভেক্টর গুণফলকে আমরা কি বলি, যে ক্রস গুণফল। ভেক্টর গুণফলকে আমরা কি বলি, যে ক্রস গুণফল। সো ক্রস গুণ করলে একটা ভেক্টর পাওয়া যায়, আর ডট গুণ করলে
স্কেলার পাওয়া যায়। দেখো সেটাও লেখা আছে, স্কেলার গুণফল একটা স্কেলার রাশি, তার মানে স্কেলার গুণফল মানে কি ডট গুণফল, সো ডট গুণ করলে স্কেলার পাওয়া যায়। এ হচ্ছে একটা ব্যাপার। কোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টর দুটির দিক নির্দেশিত হয়। কোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। যে ভেক্টরটার দিক কী হবে সেটা ওই ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা। তার মানে এটা হচ্ছে দেখো ভেক্টর রাশির কি আছে আমাদের, ভেক্টর রাশি ও তার মানের অনুপাত। ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা দিক নির্দেশিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর দিয়ে কী হয়, ভেক্টরটির দিক নির্দেশিত হয়। এটাকে আমরা কি বলি, যে একক ভেক্টর। এটাকে আমরা কি বলি, যে একক ভেক্টর। তার মানে কোনো ভেক্টরের দিক বের করার জন্য আমরা কি করতে পারি, একক ভেক্টরটা নির্ণয় করতে পারি, এবং একক ভেক্টর দ্বারা কি ভেক্টরের দিক নির্দেশিত হয়। সেই কথাটাও একটু তোমাকে ব্যাখ্যা করে দিলাম। আর ভেক্টর রাশির যোগ, সংযোজন, তারপর হচ্ছে বন্টন সূত্র মেনে চলে। আমরা দেখছিলাম ভেক্টর রাশির যোগ বিনিময় সূত্র মেনে চলে। শুধু যে সংযোজন আর বন্টন তা না, ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে ভেক্টর রাশির যোগ, বিশেষ করে যোগ, সংযোজন, বন্টন এবং কি এবং হচ্ছে আমাদের বিনিময় সূত্র মেনে চলে। সো ভেক্টর রাশির যোগ কী মেনে চলে, এটা কিন্তু পরীক্ষায় আসে তিনটা জিনিস, যে বিনিময়, বন্টন এবং হচ্ছে সংযোজন। সংযোজন, বন্টন, বিনিময় সূত্র মেনে চলে। সো খেয়াল রাখতে হবে এখান থেকে। ভেক্টর রাশিকে উপাংশে ভাগ করা যায়, ওইটা আমরা জানি। সো এখান থেকে কয়েকটা ইনফরমেশন গেল, আশা করি মাথায় সেট হয়ে গেছে। তুমি একবার চোখ বুলিয়ে নাও, এখনই আমার সাথে সাথে, আলাদা করে তোমার আর পড়তে হবে না, এখনই তুমি পড়ে ফেলবা, শেষ। এবার আমরা সেই ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় কীভাবে। ভেক্টর রাশি আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি, চারভাবে প্রকাশ করতে পারি। সো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা ভেক্টর রাশিকে চারভাবে প্রকাশ করতে পারি। এবার মাথায় তীর দিতে পারি, অথবা আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য এরকম নিচে দাগ দিতে পারি। আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আরও অনেকভাবে প্রকাশ করতে পারি, যেমন আমরা উপরে শুধু দাগ দিতে পারি, শুধু দাগ দিয়েও ভেক্টর রাশি প্রকাশ করা যায়। তারপরে হচ্ছে দেখো শুধু এরকম অক্ষর লিখে এরকম মোটা করে আমরা বোল্ড করে লিখেও ভেক্টরকে প্রকাশ করতে পারি। এই হচ্ছে ভেক্টরের চারটা প্রকাশক, ভেক্টরকে আমরা চারভাবে প্রকাশ করতে পারি। এগুলো দ্বারা বোঝায় ভেক্টর। আর যখন আমরা হচ্ছে এরকম লিখি, এটা দ্বারা বোঝায় ভেক্টরের মান। এরকম যখন আমরা বোঝাই, এগুলো হচ্ছে ভেক্টরের মান। এগুলো দ্বারা কি বোঝাই, আমরা মান বোঝাই। হ্যাঁ, আর এভাবে যদি আমি লিখি, এরকম লিখে দুই পাশে মডুলাস দিই, মান বোঝায়। এপাশে উপরে দাগ ছিল, দুই পাশে মডুলাস দিই, মান বোঝায়। আর শুধু অক্ষর লিখলেও মান বোঝায়। তাহলে এগুলো হচ্ছে ভেক্টর, আর এগুলো হচ্ছে ভেক্টরের মান, এভাবে প্রকাশ করতে হয়। সো আশা করি এটাও আমাদের আইডিয়া থাকলো। এরপরে বিভিন্ন ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যে সমজাতীয় ভেক্টরের বা বিভিন্ন নিয়ে আমরা যে প্রকারভেদ তৈরি করতে পারি, যেমন হচ্ছে সদৃশ ভেক্টর, অসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর রয়েছে। তার মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে গুরুত্বপূর্ণ শূন্য ভেক্টর। এখান থেকে আমাদের মেডিকেলের প্রশ্ন আসে, ডেন্টালের প্রশ্ন আসে, বা ভার্সিটিগুলোতেও প্রশ্ন আসে। তো শূন্য ভেক্টর কি, শূন্য ভেক্টর কোথায় কাজে লাগে, সেটা আমরা একটু এক নজরে দেখে রাখবো। দেখো এখান থেকে অলরেডি প্রশ্ন আসছে, কিন্তু দেখো ডেন্টালের প্রশ্ন আসছে 17, 18-তে, 22, 23-এ, মেডিকেলও কিন্তু আসছে। তো নাল বা শূন্য ভেক্টর, এটাকে আমরা বলি নাল অর জিরো ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর। তো যেই ভেক্টরের মান শূন্য, আমরা কি বলি, যে ভেক্টরের মানটা হচ্ছে শূন্য এবং দিক কি দিকও শূন্য না, যে ভেক্টরের মান শূন্য কিন্তু দিক হচ্ছে অনির্দিষ্ট। দিক আসলে সুনির্দিষ্টভাবে বলা যায় না। হ্যাঁ, মান যেহেতু শূন্য, তাই দিকটা আসলে নির্দিষ্ট নয়, তাই সেই ভেক্টরকে আমরা বলি হচ্ছে শূন্য ভেক্টর। দেখো কয়েকটা পয়েন্ট আমরা এখান থেকে দ্রুত একটু দেখে রাখবো। মেন কথা এটাই যে এই ভেক্টরের মানটা শূন্য হবে। মান শূন্য মানে কি, এই ভেক্টরের কোনো দৈর্ঘ্য থাকবে, কোনো দৈর্ঘ্য আসলে থাকবে না। আমরা ভেক্টর কিন্তু প্রকাশ করি, তাই না, চিত্রে প্রকাশ করে ভাবে যে একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরের এই যে দৈর্ঘ্যটা দিয়ে মোটামুটি আমরা মানটাকে বোঝাই। তো ভেক্টরের মান শূন্য, তাহলে কি হবে, এই যে পাদবিন্দু আর শীর্ষবিন্দু তো এত দূরে, এটাকে বলে ভেক্টরের পাদবিন্দু, আর এই যে মাথাটাকে বলা হয় শীর্ষবিন্দু। সো ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু আসলে এত দূরে থাকবে না, এক জায়গাতেই থাকবে, কারণ শূন্য তো, কারণ তার কোনো দৈর্ঘ্য থাকবে না, একই জায়গায় থাকবে। সো আমরা একটু পড়ে দেখি কী কী ইম্পর্টেন্ট লাইন আমাদের আছে। তখন লেখা সংজ্ঞাটা, যে ভেক্টর রাশির মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না, এই কথাটা ইম্পর্টেন্ট, নির্দিষ্ট দিক থাকে না, তার মানে দিকটা আছে, দিক কিন্তু আছে কিন্তু নির্দিষ্ট না, এইভাবে তোমাকে মনে রাখতে হয়, নির্দিষ্ট দিক থাকে না। হ্যাঁ, তাকে আমরা কি বলবো হচ্ছে যে শূন্য ভেক্টর। এবং এই কথাটা বলছিলাম যে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, এই দূরে দূরে থাকবে না, একই জায়গায় থাকবে, তারা একই জায়গায় থাকবে, তার বরং এরকম হবে আর কি, এখানেও পাদবিন্দু, এখানেই শীর্ষবিন্দু, এক জায়গাতেই থাকবে আর কি। হ্যাঁ, সো পাদবিন্দু এবং শীর্ষবিন্দু আসলে কী হবে, এক জায়গাতেই থাকবে। এবং এটাকে আমরা প্রকাশ করি কীভাবে, এটাকে প্রকাশ করি হচ্ছে আমরা এভাবে, যেরকম জিরো লিখে প্রকাশ করি, যে জিরো ভেক্টর, শূন্য ভেক্টর। ঠিক আছে, একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে আমরা কিন্তু শূন্য ভেক্টর পেতে পারি। মনে করো এ হচ্ছে একটা ভেক্টর এ, যদি ভেক্টরটাকে আমি উল্টায় দিই, হ্যাঁ উল্টায় দিই, তাহলে পাবো হচ্ছে কি -a। তো
তাহলে এই দুটো ভেক্টর যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। সো এর নির্দিষ্ট দিক নেই, সেটা আমরা আগেই বলেছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার কথাগুলো। সো ছোট্ট করে মনে রাখতে পারি। এছাড়াও আমাদের আরও বেশ কিছু ভেক্টর রয়েছে, যেমন আমরা একটু মনে রাখতে পারি বিপ্রতীপ ভেক্টর সম্পর্কে। সো বিপ্রতীপ ভেক্টরটা কি? সো বিপ্রতীপ ভেক্টর কোন একটা ভেক্টর যদি এরকম হয় যে a ইকুয়াল টু হচ্ছে 5, সাপোজ i, এই i দ্বারা আমরা কি বুঝি? i, j, k এগুলো হচ্ছে আমাদের একক ভেক্টর। সো এই একক ভেক্টরগুলো দিক নির্দেশিত হয়। যেমন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে এটা এক্স অক্ষের দিকে 5 একক, তার মানে এই ভেক্টরটার মান এক্স অক্ষের দিকে 5 একক, তাহলে হচ্ছে 5i। সো বিপ্রতীপ ভেক্টরটাকে আমরা কিভাবে লিখবো? একটা ভেক্টর যদি 5i হয়, তার বিপ্রতীপ ভেক্টর হবে, সো এত এর বিপ্রতীপ ভেক্টর। সো এত এর বিপ্রতীপ ভেক্টরটা কি হবে? সো এত এর বিপ্রতীপ ভেক্টর আমাদের হবে হচ্ছে a ইকুয়াল টু হবে হচ্ছে 1/5। তুমি জাস্ট উল্টায় দিবা সহগটাকে, তাহলেই চলে আসবে বিপ্রতীপ ভেক্টর। সো এটা আমাদের অনেক সময় প্রশ্ন আসে, সো আমরা একটু জেনে রাখি। সমান ভেক্টর মানে কি? আমি কি দেখো বাকিগুলো আমি জাস্ট একটু মুখে বলে দিচ্ছি, তুমি বই থেকে একবার রিডিং পড়তে পারো। যেমন সমান ভেক্টরগুলো কি? সমান ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের মান এবং দিক হচ্ছে সমান, মানে মানও দুইটার সমান আবার দিকও সেম। তার মানে মনে করো এরকম যে এই হচ্ছে একটা ভেক্টর আর এই হচ্ছে আরেকটা ভেক্টর, সেম ভেক্টর। সে দুইটা আসলে কি দিক একই দিকে। সো দুইটা ভেক্টরের দিক আসলে কি দেখো একই দিকে। হ্যাঁ, তো এটাকে আমরা বলবো হচ্ছে কি সমান ভেক্টর। এটাকে বলবো আমরা কি যে সমান ভেক্টর, যে ভেক্টরের মান সমান, দেখো মান দুইটা কি সেম দৈর্ঘ্যের এবং দিকও একই দিকে, সমান ভেক্টর। যদি কখনো এমন হয় যদি দুই ভেক্টরের মান সমান কিন্তু দিকটা আবার ঠিক বিপরীত দিকে, তাহলে সে ধরনের ভেক্টরকে আমরা বলি ঋণাত্মক ভেক্টর, বা আমরা বলতে পারি বিপরীত ভেক্টর, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিপরীত ভেক্টর। এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিপরীত ভেক্টর, ঠিক আছে। সো এরপরে আমাদের আরও ধরনের ভেক্টর রয়েছে, যেমন আমরা বলতে পারি হচ্ছে সদৃশ ভেক্টর। আমরা বলতে পারি হচ্ছে কি যে সদৃশ ভেক্টর। সো সদৃশ ভেক্টরটা কি? সদৃশ ভেক্টরটা হচ্ছে এরকম, সে মনে করো একটা ভেক্টর এদিকে, তার দিকে আরও একটা ভেক্টর আছে, মান সমান না কিন্তু একই দিকে, আমরা এটাকে সমরেখ ভেক্টরও বলি। বা সো সদৃশ ভেক্টরের পাশাপাশি সেম একইভাবে আমরা অসদৃশ ভেক্টরগুলো এরকমভাবে একটু দেখে রাখবো সংজ্ঞাগুলো, যে ভেক্টরগুলো কি এরকম বিপরীত দিকে কাজ করে, মান সমান হোক না হোক কিন্তু বিপরীত দিকে থাকলে তার দিকে আমরা বলি হচ্ছে কি অসদৃশ, বা আমরা বলতে পারি বিসদৃশ। আসলে আমরা এটাকে সুন্দরভাবে বলি আসলে সদৃশ এবং বিসদৃশ ভেক্টর। সো আমরা একটু বই থেকে জাস্ট সংজ্ঞাগুলো এক নজর দেখে রাখবো। এরপরে দেখো ভেক্টরের বিভিন্ন প্রকারভেদগুলো আমরা তো বই থেকে একটু এভাবে দেখবো একটু এক নজরে। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেখি। এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অলরেডি আমাদের এসেছে, 25 সালের বোর্ড পরীক্ষাতে এটা এসেছে যে হচ্ছে এটা যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ কয়টি সূত্রের সাহায্যে করা যায়? 5টা সূত্রের সাহায্যে। সো মনে রাখবো আমি যদি ভেক্টর যোগ করতে চাই, জ্যামিতিক পদ্ধতিতে যোগ করতে চাই, 5টা সূত্রের সাহায্যে আমরা করতে পারি। একটা হচ্ছে সাধারণ সূত্র, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং হচ্ছে আমরা বলি উপাংশ সূত্র। সো এই যে 5টা সূত্র, এই 5টা সূত্রের সাহায্যে কি করা যায়? জ্যামিতিক পদ্ধতিতে যোগ করা যায়। সো এই ইনফরমেশনটা আসলে তুমি যেন মনে থাকে, জ্যামিতিক পদ্ধতিতে করা যায় কয়টা ভাবে? 5টা সূত্রের সাহায্যে। সো মনে রাখবো আমরা, হ্যাঁ। এবং এই যে আমরা একটু আগে বললাম যে ভেক্টরের যোগ করা যায়, ভেক্টরের যোগ কিছু জিনিস মেনে চলে, যেমন আমি বলছিলাম যে বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টরের যোগ হচ্ছে বন্টন সূত্র মেনে চলে এবং ভেক্টরের যোগ কিন্তু সংযোগ সূত্র মেনে চলে। সো সেগুলো দেখতে কেমন একটু দেখে রাখি, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন অলরেডি পরীক্ষা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 18-19-এ। যেমন বিনিময় সূত্র দেখতে কীরকম, মানে পি এর সাথে কিউ যোগ করলা, পি যোগ কিউ ইকুয়াল টু কী হবে? কিউ যোগ পি, একই কথা। পি এর সাথে কিউ যোগ করা আর কিউ এর সাথে পি যোগ করা একই কথা। সো এটা আমাদের গেল। সংযোজন সূত্রটা কি? সংযোজন সূত্র হচ্ছে দেখো পি এর সাথে কিউ যোগ করে নিছি আমরা আগে, তারপরে আর যোগ করছি, এটা যেই কথা। আর যদি কিউ এর সাথে আর যোগ করে তার সাথে পি যোগ করি, একই কথা। এরকম সংযোজন সূত্র এরকম ব্র্যাকেট থাকবে, খেয়াল করবা। আর বন্টন সূত্রের মধ্যে খেয়াল করো, বন্টন সূত্র কীভাবে বন্টিত হয়ে যাবে। দেখো এম ব্র্যাকেট আছে পি যোগ কিউ, তার মানে কি আমরা লিখতে পারি কি এম পি যোগ এম কিউ, সেটা কিন্তু লেখা যায়। তার মানে এভাবে করে লেখা যায়। সো বন্টন সূত্র মেনে চলে ভেক্টরের যোগ, বিনিময়, সংযোজন, বন্টন সূত্র মেনে চলে। সো মনে রাখবো। আমরা এখন বিশেষ করে একটু দেখি চলো যে ত্রিভুজ সূত্র। আমরা এখান থেকে একটু বিশেষ করে দেখি হচ্ছে ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। কারণ ভেক্টরের ত্রিভুজ সূত্র আমরা কি করি যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগের ক্ষেত্রে কাজে লাগে। সো মনে করো তোমার কাছে
একটা ত্রিভুজ এর মধ্যে দিয়ে একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা তিনটা ভেক্টরকে বোঝাইছে। আর আমাকে জিজ্ঞেস করলো যে এখানকার ভেক্টর পি আর ভেক্টর কিউ এর দিকে যোগ করলে কত হবে বলো তো। তখন আমি কীভাবে করবো, আমি ত্রিভুজ সূত্রের সাহায্য নিয়ে কিভাবে করতে পারি তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা। দেখো আমরা কি করব, যে দুইটা ভেক্টর একই দিকে এবং ক্রমে সূচিত করা আছে, যে দুটো ভেক্টর একই দিকে এবং ক্রমে আঁকা আছে, সেই দুটো ভেক্টরকে আমরা আগে যোগ করে লিখব। তাহলে পি আর কিউ একই ক্রমে আর দিকে আছে, তাই তাদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, তাদেরকে যোগ করলে আমরা ত্রিভুজের অপর বাহুটা পাবো। তাদেরকে যোগ করলে কি পাওয়া যাবে, ত্রিভুজের অপর বাহুটা। তবে খেয়াল করতে হবে অপর বাহুটা বিপরীত ক্রমে আছে কিনা। তাহলে দেখো এই দেখো একই ক্রমে দুইটা আছে, এদেরকে যোগ করে দিছি, আর যোগ করলে কি পাবো, অপর বাহুটা। আর অপর বাহুটা অবশ্যই কিভাবে আছে, বিপরীত ক্রমে থাকতে হবে। এবং দেখো বিপরীত ক্রমে আছে, যেমন এটা গেল এদিকে, এইদিকে একই ক্রমে, তারপরে এদিকে তো নামলো না, বরঞ্চ কী হয়েছে, তীর চিহ্নটা উপরের দিকে, তার মানে এরকম। তার মানে যোগ করলে কী পাওয়া যাবে, অপর বাহুটা পাওয়া যাবে। সো এটা হচ্ছে আমাদের একটা জিনিস। সো পি প্লাস কিউ সমান হচ্ছে দ্যাটস ইট। এরপরে আমরা আসি হচ্ছে আর একটু প্র্যাকটিস করে দেখা যাক। মনে করো আরেকটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি। এখন দিয়ে বললো কি এখান থেকে ত্রিভুজ সূত্র তুমি কি লিখতে পারো। সো তুমি কি লিখবা, আগের মতোই, যে দেখবা কোন দুইটা ভেক্টর একই দিকে আছে, একই ক্রমেও দিকে আঁকা আছে, যেমন এরা দুজন একই ক্রমেও দিকে আছে। অথবা তুমি চিন্তা করো, দেখো এই সি এবং এ এরও কিন্তু একই ক্রমে আছে, তার মানে সবাই একই ক্রমে। খেয়াল করছো, দেখো সবাই একই ক্রমে। সবাই একই ক্রমে থাকলেও সমস্যা নাই, তুমি কী করবা, যে কোনো দুটা যারা একই ক্রমে আছে তাদেরকে যোগ করবা। তো তোমার যেটা ইচ্ছে নাও, সাপোজ তুমি এ আর বি নিলা যারা একই ক্রমে আছে, তাহলে এ আর বি যদি তুমি যোগ করে দাও ভেক্টরকে, তাহলে কি পাবা, এই যোগফলটা হবে ত্রিভুজের অপর বাহুটা। তবে অপর বাহুকে থাকতে হবে বিপরীত ক্রমে। তুমি তাকায় দেখো বিপরীত ক্রমে তো নাই, একই ক্রমে আছে, তাই বিপরীত ক্রম বানাইতে হবে। বিপরীত ক্রম বানানোর জন্য আমরা কী করবো, মাইনাস দেব, শেষ। আর এটাকে তুমি যদি এরা এভাবে লিখতা, একই জিনিসে আসতো, এরা দুজন যোগ করলাম, এটাকে বিপরীত ক্রম বানাই দিতা। সো এখন আমরা একটা কাজ করি, মাইনাসটাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে দেখো কি চলে আসে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে তুমি আরেকটা সিদ্ধান্তে আসতে পারো যে যদি একটা ভেক্টরের, একটা ত্রিভুজের তিনটা ভেক্টরই একই ক্রমে থাকে, তাদের যোগফল তখন 0 হয়ে যায়। সো তিনটাই যদি একই ক্রমে থাকে, যোগফল কত হবে, 0 হবে। সো ওটা মাথায় রাখবা। বা যদি যোগফল 0 হয়, তাহলে ভেক্টরগুলো কীভাবে থাকবে, একই ক্রমে থাকবে। একই ক্রমে থাকলে 0 হবে, অথবা 0 হলে ভেক্টরগুলো একই ক্রমে থাকবে। আমরা একটু দেখি যে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে এখান থেকে। দেখো এটা আমাদের মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। একই সময়ে একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি ভেক্টর রাশিকে ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে, তাহলে কি বুঝে গেল, একই ক্রমে। তাহলে একটা ভেক্টর আছে, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিনটা বাহু দ্বারা আমরা কি করলাম, তিনটা ভেক্টরকে বুঝাইলাম, হ্যাঁ, এবং সেই তিনটা ভেক্টর কিভাবে আছে, একই ক্রমে আছে প্রশ্নে বলা। তাহলে এদের লব্ধি কত হবে। আর আমরা একটু আগে শিখছি একই ক্রমে যদি থাকে তাহলে কোনো কথা হবে না, আমরা তিনটা যোগ করে একেবারে কত লিখে দিব, একেবারে আমরা 0 লিখে দিব। দ্যাটস ইট। সো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস, যে একই ক্রমে থাকলে কি হবে, একই ক্রমে থাকলে হচ্ছে আমাদের, একই ক্রমে থাকলে আমাদের 0 হবে। সো তুমি কি বলবা যে লব্ধি কত হবে, 0 হবে। দ্যাটস ইট। আমরা চলো আর একটু দেখি আর কীভাবে আসতে পারে। এখানে বলছে ত্রিভুজটির জন্য নিচের কোন সম্পর্কটি সত্য। এ ধরনের প্রশ্ন আসলে একটু সতর্ক হয়ে পড়বো, কোনটি সত্য কোনটি সত্য নয়, যেন আমরা ভালো মতো বুঝে নিই প্রশ্নটা। তো বলছে কোনটা সত্য। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একই ক্রমে। আর একই ক্রমে থাকলে কি লেখা যায়, একই ক্রমে থাকলে আমরা কি লিখতে পারি, যে তিনটা যোগ করলে কি আসবে, 0 আসবে। একই ক্রমে থাকা মানে তিনটা ভেক্টরের যদি যোগ করে দিই আমরা তিনটা ভেক্টরকে, 0 চলে আসবে। ত্রিভুজ সূত্র থেকে সেটা আমরা লিখতে পারবো। সো দ্যাটস ইট। এখান থেকে কিন্তু উত্তর হচ্ছে তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। পরটা দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভেক্টরদ্বয়ের সম্পর্কটিকে কোন চিত্রটি প্রকাশ করে। রাজশাহী থেকে আসছিল 21-22-এ। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনটা ভেক্টর যোগ করে 0 আসছে, তার মানে কি হবে, একই ক্রম। এটুকু দেখার পরে তোমার মাথায় কোনটা জিনিস আসা উচিত, যে একই ক্রমে থাকবে। আশা করি বুঝে গেছো। আমরা চেক দিই প্রথম দিকে। দেখো এখান থেকে শুরু হইলো, এটা এদিকে গেছে, তারপরে এটা উপরের দিকে উঠছে। দেখো এইটা এই যে তীর চিহ্ন নিচে, তার মানে কি নিচের দিকে নামছে। খেয়াল করছো, একই ক্রম না, একই ক্রম। তাহলে একই ক্রম হলেই তো তিনটা যোগ করলে 0 হয়, তাহলে এটাই উত্তর হবে। তো আশা করি বুঝতে পেরেছো। সো একটু খেয়াল রাখবো আমরা পড়ার সময়, যে কোনটা সঠিক, কোনটা কি বলছে, কোনটা সঠিক নয়, প্রশ্নের চেয়েছে কি, সেটা আমরা একটু খেয়াল করে দেখবো, কারণ এই জায়গাটা কিন্তু একটু ঘাপলা হয়, এখানে ঘাপলা হয়। সো চলো আমরা এরপরে চলে যাই ভেক্টরের হচ্ছে লব্ধি। আমরা ভেক্টরের লব্ধির জন্য আমরা এখানে এখন আমরা
ত্রিভুজ সূত্র দেখছিলাম, এখন আমরা সামান্তরিক সূত্র দেখব, যে আমাদের লব্ধির সামান্তরিক সূত্র। সো এখান থেকে আমাদের প্রশ্ন আসে, ইজি প্রশ্ন আসে অনেক সময়। সো এখান থেকে অনেকগুলো আমি 7-8টা আমি থিওরি দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় সরাসরি চলে আসতে পারে। সো একটু খেয়াল রাখবো। সো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, তো তুমি সুন্দর করে লিখে নাও। এগুলো পারলেই তুমি আসলে অঙ্ক যদি আসে এখান থেকে তুমি আরামসে পারবা। সো মনে করো এখানে কি আছে, একটা ভেক্টর আছে পি ভেক্টর, এবং আরও একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এবং এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে আর, এবং তাদের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে টোটাল মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। ঠিক আছে। সো আমরা এখান থেকে প্রথম কথা, দুইটা ভেক্টর আছে, একটা পি একটা কিউ। একটা তথ্য প্রথমত মনে রাখবো, যখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে এবং তাদের লব্ধি বের করতে বলবে, লব্ধিটা কোন দিক দিয়ে যাবে, যেই ভেক্টরের মানটা বড় তার দিকে, তার কাছাকাছি থাকবে, তার দিকে হেলে যাবে। যেমন আমি যদি বলি যে এই পি এর মানটা বড়, তার মানে নিশ্চয়ই তখন দেখা যাবে কি লব্ধি একটু পি এর কাছাকাছি থাকবে। তার মানে যেই ভেক্টরের মান বড় লব্ধিটা তার কাছাকাছি থাকবে। কি বললাম কথাটা, তুমি খাতায় লিখে নাও। যেই ভেক্টরের মান বড় লব্ধিটা তার দিকে থাকবে, তার কাছাকাছি থাকবে, এক নম্বর কথা। এবং সেই লব্ধিটার মান কত হবে, সেই লব্ধিটার মান আমরা বের করতে পারি এইভাবে। এটাকে যদি ভেক্টর আকারে লিখি তাহলে দেখো কীভাবে লেখা যাবে। পি ভেক্টর কিউ ভেক্টর আছে, আর এটাকেও যদি আমি ভেক্টর আকারে লিখি আর ভেক্টর, তাহলে প্রথম কথা লেখা যাবে হচ্ছে এটা, যে আর ভেক্টর সমান পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। তার মানে পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর, এবং সেই লব্ধির মান কত, সেই লব্ধির মান হবে হচ্ছে আর ইকুয়াল টু রুট অফ আর, আর লিখতে পারবো এভাবে পি স্কোয়ার যোগ হচ্ছে কিউ স্কোয়ার যোগ হচ্ছে 2pq সাথে হচ্ছে কজ আলফা। তার মানে এটাও যে জিনিস বোঝাচ্ছে এটাও একই জিনিস বোঝাচ্ছে। এটা হচ্ছে ভেক্টর ছিল, এর মধ্যে মান এবং দিক দুইটাই আছে, আর এটা হচ্ছে সেই লব্ধির সেই মানটা, শুধু মানটা। ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো, আমরা মনে রাখতে পারি, একটু এই সময় একটু মনে রাখতে পারি। এটা একটু মনে রাখতে পারি যে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। অনেক সময় কী হয়, আর ইকুয়াল টু পি মাইনাস কিউ থাকে, মানে বিয়োগফল থাকে। হ্যাঁ, তো যোগফলের লব্ধি বের করে ফেললা, তাহলে বিয়োগফলের লব্ধি কীভাবে বের করবো সেটাও দেখবো। তার আগে চলো আমরা এখানে একটু আমরা এখানে দিকটাও লিখে ফেলি। হ্যাঁ, দিকটাও লিখে ফেলি। তো দিকটা যখন লিখতে যাই আমরা, আশা করি তোমাদের মনে আছে, দিকটা আমরা কী করি, কারো না কারোর সাথে বের করি। সাপোজ আমি পি এর সাথে দিকটা বের করলাম, তাহলে আমি লিখবো দিক ট্যান থিটা। হ্যাঁ, ট্যান থিটা। এবং আমরা এখানে একটা নিয়ম ফলো করতাম যে যার সাথে কোণ, দেখো কোণটা কার সাথে, পি এর সাথে, তো সেক্ষেত্রে লিখবো আমরা পি। এখানে যার সাথে কোণ থাকবে তাকে আমরা নিচে একা রাখবো, আর কিউ কিউ উপরে এবং নিচে বসবে। উপরে বসে হচ্ছে সাইন এবং দুইটার মধ্যবর্তী কোণ, পুরোটার মধ্যবর্তী কোণ আলফা, আর নিচে কি বসবে, কজ আলফা। তার ব্যাপারটা আমরা এভাবে প্রকাশ করি। দিকটা কার সাথে, এখানে পি এর সাথে। হ্যাঁ, সো ট্যান থিটা। সো লিখে দিলাম পি এর সাথে দিক। আমি কথা লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি পি এর সাথে দিক। যদি আমি পি এর সাথে বের না করে ওই যে উপরে কিউ এর সাথে দিকটা বের করতাম, যে কিউ এর সাথে দিক, তখন সেক্ষেত্রে কি হতো, তখন আমি লিখতাম এভাবে যে ট্যান থিটা, সাপোজ ওইটাও থিটা, তখন আমি লিখতাম হচ্ছে এভাবে যে কিউ এর সাথে যদি কোণ ধরতাম আমরা এভাবে করে, হ্যাঁ, লব্ধির কিউ এর সাথে লব্ধির কোণটা যদি আমি ধরতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিউ এর সাথে যেহেতু কোণ, তাহলে কিউ নিচে একা বসতো, আর বাকি জায়গায় বসতে হচ্ছে পি, পি উপরে বসতে হচ্ছে সাইন আলফা, নিচে বসতে হচ্ছে কি কজ আলফা, এভাবে। সো একটা জিনিস যে যোগফলের লব্ধিটা এভাবে লিখতে পারি। এবং তুমি চিন্তা করো যে না আমি হচ্ছে বিয়োগফলের লব্ধি লিখবো, তাহলে তুমি এভাবে লিখতে পারো। সাপোজ তুমি তাহলে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, নিচে লিখে দিই তাহলে। হ্যাঁ, তুমি খেয়াল করো যে যদি কখনো এরকম হয়, আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি যে সাপোজ তোমাকে বলছে যে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এটা কখন হয় মনে করো, এই যে সামান্তরিকটা আমাদের ছিল, একটা জিনিস তোমাকে বলে দিই এখান থেকে। হ্যাঁ, যে এই সামান্তরিকটা যে আমাদের ছিল, এই সামান্তরিকের কর্ণটা কিন্তু কি হয়েছে, সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের যে কর্ণটা, সেই কর্ণটা কি প্রকাশ করছে, লব্ধির মান। সামান্তরিকের কর্ণ লব্ধির মান প্রকাশ করে, বাংলা কথাটা মনে রাখো। সামান্তরিকের কর্ণটা কি প্রকাশ করছে, কর্ণটাই হচ্ছে লব্ধির মান। এবং এই সামান্তরিকের তো আরও একটা কর্ণ ছিল, সেই কর্ণটা, এই যে আরেকটা যে কর্ণ ছিল, এই যে আরেকটা যে কর্ণ ছিল, সেটা দিয়ে হচ্ছে গোলাপি কর্ণ। সামান্তরিকের যে আরও একটা কর্ণ ছিল, সেই কর্ণটা হচ্ছে বিয়োগফলের লব্ধি প্রকাশ করে। সো মনে রাখবো সামান্তরিকের, আমি কথাটা লিখে দিচ্ছি যে সামান্তরিকের হ্যাঁ, সামান্তরিকের অন্য কর্ণটি, সামান্তরিকের অন্য কর্ণটি
সামান্তরিকের অন্য কর্ণটি বিয়োগফলের লব্ধি প্রকাশ করে। হ্যাঁ, বিয়োগফলের লব্ধি প্রকাশ করে। হ্যাঁ, বিয়োগফলের লব্ধি প্রকাশ করে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, তাহলে এই যে লিখলাম বিয়োগফল পি আর কিউ ছিল, তার বিয়োগফলের লব্ধি প্রকাশ করে, জেনে রাখলাম আমরা কথাটা। এবং আমরা এখানে কীভাবে লিখতে পারবো দেখো, এখান থেকে লিখতে পারবো লব্ধির মানটা লিখতে পারবো হচ্ছে এভাবে, রুট ওভার যে পি স্কোয়ার যোগ হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 2pq কজ আলফা। হ্যাঁ, এটা লিখতে পারবো। তার মানে আগে এখানে ছিল প্লাস আর এখন চলে আসবে এখানে মাইনাস, জাস্ট এতটুকু পার্থক্য। এই জিনিসটাকে আমরা এভাবে না লিখে আরেকভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, এটা মাইনাস যে ব্যাপারটা, আসলে মাইনাস মানে কি, প্লাস সাথে মাইনাস, মানে ব্যাপারটাকে আমি এভাবে লিখতে পারি যে আর সমান সমান যে পি ভেক্টর যোগ মাইনাস কিউ ভেক্টর, লেখা যায় না? একই তো কথা, প্লাস মাইনাসে তো সে মাইনাস হয়েছে। তার মানে আমরা এই কাজটা করতে পারি, এই সূত্রের যে কিউ এর জায়গায় মাইনাস কিউ বসাই দিব, মাইনাস কিউ বসাই দিলেও তুমি এই লাইনটা পেয়ে যাবে। বা এই লাইনটাকে অন্যভাবেও প্রকাশ করা যায়, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ দিয়ে লিখতে পারি আমরা চাইলে 2pq cos, আর এখানে আলফার জায়গায় বসাবো হচ্ছে আমরা 180 মাইনাস আলফা। আর 180 মাইনাস আলফা মানেই হচ্ছে মাইনাস, এখানে চলে আসবে, একই কথা। তুমি জেনে রাখলা যে দুইটা আসলে একই জিনিস, ভিন্ন কোনো জিনিস না। তবে তোমাকে একটু জেনে রাখতে হবে যে কোনটা সঠিক নয়, তুমি যেন আসলে বলতে পারো। আর ট্যান থিটার বেলায় কী বসবে, এখানে মাইনাস বসবে, দ্যাটস ইট। সো আমি এখানে ছোটো করে লিখে দিচ্ছি যে ট্যান থিটা, সাপোজ পি এর সাথে লিখলাম, সো পি নিচে একা, বাকি জায়গায় বসবে হচ্ছে কিউ, তবে এখানে মাইনাস দিয়ে দিতে পারো, আর কোনো ঝামেলা নাই। উপরে বসবে হচ্ছে কি সাইন আলফা, নিচে বসবে হচ্ছে কি কজ আলফা। আর এখানে সরাসরি মাইনাস না দিয়ে তুমি যোগ দিয়ে লিখতে পারো, আলফার জায়গায় কী লিখবা 180 ডিগ্রি মাইনাস আলফা, তাও হবে। সো একটু মনে রাখো, সূত্রের এই জিনিসগুলো সরাসরি তোমার কাজে লাগবে। সো গেল যোগফলের লব্ধি, বিয়োগফলের লব্ধি। যোগফলের লব্ধি যদি এই কর্ণটা হয়, তাহলে বিয়োগফলের লব্ধি হবে এই কর্ণটা। ওকে, আমরা এবার এই লব্ধির কিছু শর্টকাট একটু দেখি যে কখন আমাদের লব্ধিগুলো কী হয়। সো যদি তুমি দেখো যে আমাদের সাপোজ পি ও কিউ দুটা ভেক্টর, এবং এদের ক্ষেত্রে যে মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি। সো আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে সেক্ষেত্রে আমাদের লব্ধিটা কত হয়, সেক্ষেত্রে আমাদের লব্ধিটা ম্যাক্সিমাম হয়, এবং সেই ম্যাক্সিমাম লব্ধির মান হয় হচ্ছে পি প্লাস কিউ। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আর ম্যাক্সিমাম কত হবে, পি প্লাস কিউ। এবার আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে কি দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে, সো পি যেদিকে কাজ করছে কিউ একই দিকে কাজ করছে। তাহলে এই ভেক্টরের এই লব্ধির দিক কোন দিকে হবে, এই যে দুইটা যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু 8টা হবে আর কি। হ্যাঁ, তার মানে একই দিকে কাজ করলে বা 0 ডিগ্রিতে কাজ করলে আমাদের লব্ধিটা হয় পি প্লাস কিউ, যোগ করে দিতে হয়, এবং সেই মানটা ম্যাক্সিমাম হয়, এর চেয়ে বেশি মান সম্ভব হয় না। আর 180 ডিগ্রি হলে সেক্ষেত্রে আমরা কি পাই, 8টা আমাদের মিনিমাম হয়, এবং সেই মিনিমাম মানটা কত, সেই মিনিমাম মানটা আমাদের হয় হচ্ছে একটা থেকে আমরা 8টা বিয়োগ করে দিই, এবং সেক্ষেত্রে জিনিসটা দেখতে কীরকম হয়, সাপোজ এদিকে যদি পি হয় তাহলে কিউ তার বিপরীত দিকে হয়। লব্ধি কোন দিকে কাজ করে, লব্ধি আর বা লব্ধি বড় বলের দিকে হয়, তার মানে যেটা বড় সেদিকেই তো লব্ধিটা আলটিমেটলি হবে। হ্যাঁ, সো তুমি মনে রাখবা। সো কি হয় আমাদের, যখন 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে আলফার মানটা 180 ডিগ্রি, তখন লব্ধিটা আমাদের মিনিমাম হয়। ঠিক আছে, গেল। আরেকটা কথা আমরা মনে রাখতে পারি এখান থেকে, সেটা হচ্ছে যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন আমরা কি লিখতে পারি যে আর ইকুয়াল টু রুট ওভার, শুধুমাত্র লিখতে পারি আমরা পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। ওকে, সো এই কথাটা একটু ছোট্ট করে এখান থেকে মনে রাখতে পারি আমরা আরও কয়েকটা কেস শিখবো যখন আমাদের দুটো ভেক্টর সমান হবে। হ্যাঁ, সাপোজ তোমাকে বললাম যে পি ও কিউ সমান হলে, পি ইকুয়ালস টু কিউ হলে, তখন সেক্ষেত্রে আমাদের লব্ধির সূত্র শর্টকাট হচ্ছে এরকম যে 2p cos আলফা বাই 2। তখন লব্ধিটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি, রুট ওভার এত স্কোয়ার cos আলফা না করে সহজেই বের করে ফেলতে পারি এভাবে, কখন পি আর কিউ যদি সমান হয়। এবং একইভাবে আমরা এখান থেকে দিকটাও বের করতে পারি যে পি আর কিউ যদি সমান হয়,
তাহলে সেক্ষেত্রে আমরা লব্ধির মান এবং দিকও বের করতে পারি। তখন দিকটাও সহজে বের করা যায়। দিকটা হয় মধ্যবর্তী কোণের অর্ধেক α/2। এটা একটা জিনিস, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এটা দিয়ে। মধ্যবর্তী কোণে কী হবে? থিটা সমান কী হবে? α/2। থিটা সমান α/2। এরপরে আরেকটা জিনিস, যদি আমাদের P = Q = R হয়, তার মানে কি বুঝলা? যে সবাই সমান, দুইটা ভেক্টরের মানও সমান, লব্ধির মানও সমান। তাহলে সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল জিনিস মনে রাখবো, এত হলে α = 120 ডিগ্রি হয়। তুমি এইটা খালি মনে রাখবে একটা সেট হিসেবে। দেখো আমি তোমাকে দেখাই যে ব্যাপারটা এরকম। সাপোজ একটা ভেক্টর P, আরেকটা ভেক্টরও P, হ্যাঁ, এবং এদের যে লব্ধিটা সেটাও P, মানে সবার মান সেম 10 10 10 বা P। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে মধ্যবর্তী কোণ আলফা, এই আলফা অবশ্যই হবে 120 ডিগ্রি। প্রশ্নটাকে আমরা ঘুরিয়ে করতে পারি। আলফার মান 120 ডিগ্রি, একটা ভেক্টরের মান 10, লব্ধির মান 10, আরেকটা ভেক্টর কত? 10, কারণ এই যে পিপিপি মিল হবে। সো এভাবে তুমি মনে রাখতে পারো, সমান হলে এই কয়েকটা কথা মনে রাখো। এরপরে আমরা আরেকটা তথ্য মনে রাখবো, আমাদের অঙ্কের জন্য কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, কখন তুমি যদি দেখো যে লব্ধি, হ্যাঁ, আরেকটা শর্টকাট বলে দিচ্ছি, লব্ধি ছোট বলের সাথে, লব্ধি ছোটোখাটো অঙ্ক আসতে পারে, লব্ধি ছোট বলের সাথে সমকোণে থাকে, লব্ধি ছোট বলের সাথে সমকোণে অবস্থান করে। যদি কখন এরকম আমরা পাই যে লব্ধিটা ছোট যে বল তার সাথে সমকোণে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস লিখতে পারি, লব্ধি স্কোয়ার সমান লেখা যায় বড় স্কোয়ার মাইনাস ছোট বলের স্কোয়ার। তাহলে এটা লেখা যায়, হ্যাঁ। তাহলে তুমি এই জিনিসটা খেয়াল করবো, অঙ্ক করার সময় যদি কখনো পাও লব্ধি ছোট বলের সাথে সমকোণে, তখন এই জিনিসটা হয়। এবং আলফাটা কি হয়? কজ আলফা সমান হয় মাইনাস ছোট বাই বড়। সো অঙ্ক এরকম আসলে করে দেখাবো, সো তুমি এটা মনে রাখো। তো কজ আলফা তখন হয় মাইনাস ছোট বাই বড়। গেল আমাদের এটা। সো আমরা এখান থেকে ভেক্টরের লব্ধি জাতীয় অনেক কিছু দেখে ফেললাম, ভেক্টরের লব্ধিতে আমরা অনেক কিছু দেখে ফেললাম এখানে, ঠিক আছে। এবার আমরা চলো একটু ভেক্টরের লব্ধির প্রয়োগ হিসেবে আমরা নদী নৌকার যে সূত্রগুলো ছিল, নদী নৌকার অঙ্কের যে ব্যাপারগুলো ছিল, সেই নদী নৌকার ইনফরমেশনগুলো আমরা একটু দেখে নিই। সো খেয়াল করো, আমরা সাপোজ আমাদের কাছে একটা নদী আছে, সেই নদীর প্রস্থ হচ্ছে D এবং স্রোতের বেগ হচ্ছে U, স্রোতের বেগটা এখানে আমাদের U, আর নৌকার বেগটা হচ্ছে V। আমরা কি করেছি, এই নৌকাটা পার হতে চাই কিভাবে? আড়াআড়ি পার হতে চাই, বা লম্বালম্বি পার হতে চাই, বা সোজাসুজি, বা ঠিক বিপরীত বিন্দুতে, বা ন্যূনতম দূরত্বে আমরা এই নদীটা পার হতে চাই। সো ন্যূনতম দূরত্বে পার হওয়া মানে কি? এভাবে চলে যাও। তো এভাবে চলে যেতে গেলে আমি যদি সোজা রওনা দিই যেতে পারবো না, আমি ধাক্কা খেয়ে বেঁকে যাবো। তাই আমাকে বুদ্ধি করে একটু বাঁকা দিকে রওনা দিতে হবে, যেন ধাক্কা খেয়ে সোজা হয়ে যায়। তাই আমরা কিভাবে রওনা দিয়েছি খেয়াল করো, স্রোতের বিপরীত দিকে রওনা। তাই তোমাকে মনে রাখতে হবে, স্রোতের বিপরীত দিকে রওনা তুমি তখনই দিবা যখন তোমাকে কি বলবে, আড়াআড়ি নদী পার, লম্বালম্বি নদী পার, ন্যূনতম দূরত্বে নদী পার, সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে স্রোতের বিপরীত দিকে রওনা দিতে হয়। স্রোতের বিপরীত দিকে কত কোণে রওনা দিতে হয়? স্রোতের বিপরীত দিকে যত কোণে রওনা দিতে হয় সেটা আমাদের মাঝে মাঝে বের করতে বলে। সূত্রটা কি? আলফা সমান কজ ইনভার্স মাইনাস U/V। তার মানে তুমি এটা ব্যবহার করে বের করে ফেলতে পারবা যে যদি আমি লম্বালম্বি বা সোজাসুজি পার হতে চাই, আমি যেরকম বিপরীত দিকে রওনা দিব, কত কোণে রওনা দিব, সেই কোণটা হবে আলফা সমান কজ ইনভার্স মাইনাস U/V। এবং সেক্ষেত্রে তো সবসময় আমাদের থিটার মানটা কত ডিগ্রি হবে? থিটার মানটা 90 ডিগ্রি হবে। কারণ কি, যে সোজাসুজি পার হচ্ছি, তাহলে তো লব্ধি কোণ 90 ডিগ্রি হবে, তাই না? এবং লব্ধি কোণটা কার সাথে 90 ডিগ্রি? এই দেখো, স্রোতের দিকের সাথে, নদীর পাড়ের সাথে। এই একটা কথা মনে রাখবো। আমরা আরও মনে রাখবো এখানকার লব্ধি বেগটা কত হবে। আমি লিখে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা একটু লব্ধি বেগের কথা মনে রাখতে পারি, যে আমি নৌকা নিয়ে এভাবে রওনা দিলাম, স্রোত আছে, নৌকার বেগ আছে, সব মিলে লব্ধি বেগ কত হবে। সো লব্ধি বেগ তুমি সাধারণত এভাবে বের করতেই পারো, যে স্রোতের বেগ নৌকার বেগের স্কোয়ার, নর্মাল যে সূত্র আমরা জানি লব্ধির, সেটা দিয়ে আমরা বের করতে পারি। ওকে, যদি আলফা জানা থাকে, এই যে যদি আলফাটা জানা তোমার না থাকে, তুমি এভাবে বের করতে পারবা যে R = এই টাইপের ক্ষেত্রে তুমি সরাসরি কিন্তু এটা লিখতে পারবা, √V² মাইনাস U²। এটা কিন্তু সব টাইপের ক্ষেত্রে না, এটা সব টাইপের ক্ষেত্রে লেখা যায়, এটা জেনারেল সূত্র। তবে এটা হচ্ছে
আমাদের স্পেশাল সূত্র এই টাইপের জন্য, যে আমি ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এভাবে আমি লিখতে পারি, বা আরেকটা কথা লিখতে পারি আমরা, যে আর ইকুয়াল টু ভি সাইন আলফা। এটাও কিন্তু আমাদের নৌকার মানে লব্ধি বেগ বলতে পারি আমরা। সো এই দুইটা কিন্তু শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সো কথা লিখে রাখতেছি যে এই টাইপের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে এই দুইটা সূত্র তুমি অন্য টাইপে লব্ধি বের করতে বলছো, তুমি এটা লিখে দিলে তাহলে হবে না। এটা কিন্তু এই টাইপেরই। কোন টাইপে? আড়াআড়ি নদী পার, তুমি আড়াআড়ি নদী পার হয়ে গেছো আর কি, তো সেক্ষেত্রে তুমি লব্ধি বেগটা এভাবেও বের করতে পারবা। আরেকটা জিনিস আমাদের দরকার হয়, সেটা হচ্ছে সময়, প্রয়োজনীয় সময়। সো টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এটা আমরা সবসময় লিখি, সেটা সবসময় লিখতে পারবো আমরা। টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ডি মানে হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ, লেখা আছে দেখো নৌকার বেগ। এটা হচ্ছে আমাদের নদী পার হতে সময়। এবং আমরা যদি সোজাসুজি পৌঁছে যাই, তাহলে আমরা নদীর পাশ বরাবর কোনো দূরত্ব সরে যায় না, সোজাই ওখানেই যাই। সো আমাদের গেল সময়, গেল লব্ধি বেগ গেল, আর কত কোণে রওনা দিলে ওইভাবে পৌঁছানো যায় সেটা আমাদের এই যে মেন সূত্র, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, মান বসাই দিলে আলফা চলে আসে। এরপরে আমাদের দরকার হয় কি, ন্যূনতম সময় নদী পার। এটা ছিল দেখো ন্যূনতম দূরত্বে নদী পার, আর এটা কি যে ন্যূনতম সময়ে নদী পার। ন্যূনতম সময় নদী পারের ক্ষেত্রে তোমার আলফার মানটা ফিক্সড, আলফার মানটা 90 ডিগ্রি হবে। আর এখানে কোনটা ফিক্সড ছিল? থিটার মান 90 ডিগ্রি। মানে আলফার মান 90 মানে কি আমি রওনাই দেব সোজা। তার মানে ন্যূনতম দূরত্বে নদী পারের ক্ষেত্রে আমাকে কত দিতে হবে? এখানে আমাকে সরাসরি 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, সোজা রওনা দিতে হবে। স্রোত ধাক্কায় এমনি করে দূরে নিয়ে যাবে, যাক, কিন্তু আমি সোজা রওনা দেবো তাড়াতাড়ি ন্যূনতম সময়ে নদী পার হতে হলে। সো আলফা 90 ডিগ্রি হবে ফিক্সড, এটা একদম মুখস্থ। এবং সেক্ষেত্রে আমাদের থিটার মান তোমরা বের করতেই পারবো। থিটা কত হবে? ট্যান থিটার সূত্র দিয়ে লব্ধি কত হবে? আর ইকুয়াল টু আমাদের আসবে ইউ স্কোয়ার যোগ হচ্ছে ভি স্কোয়ার, কারণ 2u v cos আলফা, cos 90 তো শূন্য, লেখার দরকার নাই। আর আমাদের এখানে একটি মিনিমাম সময় তো মিনিমাম লাগবে, সেই মিনিমাম সময়টা কত? ডি বাই ভি সাইন আলফা, শুধু ভি থাকবে, সাইন 91। সো আমাদের গেল দেখো এই যে দুইটা সূত্র। আরেকটা সূত্র আমাদের দরকার হয়, সেটা হচ্ছে পার্শ্ব সরণ। যে আমরা যাইতে গেলাম সোজা, কিন্তু সাইডে কিন্তু সরে গেছি, একটু খেয়াল করলেই পাবা। যাচ্ছিলাম এখানে, কিন্তু চলে আসছি এইখানে, তাহলে সাইডে সরে গেলাম না? তো সাইডে কতটুকু সরে গেলাম সেটাকে আমরা বলি ডিএক্স। এটা বের করতে পারি আমরা এভাবে, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এটা হচ্ছে পার্শ্ব সরণের সূত্র। আরেকটা জিনিস আমাদের কখনো কখনো চাইতে পারে সূত্র, এই যে আমি এভাবে গেলাম, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। আমি এভাবে যাইতে গেছিলাম, এদিকে চলে গেলাম, তো সেই অতিক্রান্ত দূরত্ব কি হবে? হ্যাঁ, সো আমাদের সরণটা কি হবে? সরণ তো সরণ হবে আমাদের এস ইকুয়াল টু রুট অফ আর। দেখো এটা অতিভুজ স্কোয়ার সমান কি? দেখো এই হচ্ছে আমাদের যদি ভূমি ধরি, এটা আমাদের লম্ব, থিটার বিপরীত বাহু লম্ব। আমরা কি লিখতে পারবো? যে এটা আমাদের হচ্ছে নদীর প্রস্থ ছিল ডি, তাহলে আসবে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, আর এটা আমাদের কি ছিল ডিএক্স, বা আমরা এটাকে নাম দিতে পারি শুধু এক্স নাম দিতে পারি, তাহলে ডি স্কোয়ার যোগ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের সরণটাও চলে আসবে, অতিক্রান্ত সরণ। সো এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো। আমাদের সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে, সোজাসুজি রওনার ক্ষেত্রে, সোজাসুজি নদী পার না, সরি, সোজাসুজি রওনা তখনই দেবো যখন হাতে সময় কম থাকবে, ঠিক আছে? তো ন্যূনতম সময় নদী পার গেল। এরপরে আমরা একটু দেখবো এখান থেকে যে আমাদের আপেক্ষিক বেগ এবং হচ্ছে বিশেষ করে বৃষ্টি ছাতার যেই অঙ্কগুলো ছিল, সো সেগুলো চলো আমরা একটু দেখি যে আমাদের এখানকার ফর্মুলাটা কি হবে। এবং অনেক সময় প্রশ্ন আসে যে বাতাস এভাবে বইছে, গাড়ি এভাবে যাচ্ছে, তো সেক্ষেত্রে গাড়ির কোন কাজ ভিজবে, সেরকম প্রশ্ন আসে, আর অনেকে প্যারা খাই। সো আমি একদম স্পেসিফিকভাবে শিখাই দিচ্ছি কীভাবে তুমি এই বৃষ্টি ছাতার অঙ্কগুলো করবা, এবং হচ্ছে এখানে গাড়ির কোন কাজ ভিজবে সেটা তুমি মনে রাখবা। সো আমরা আমাদের এই অঙ্কটা শিখবো দুইটা টাইপে। এক নম্বর কেস হতে পারে কি, যে বাতাস ও গাড়ি বিপরীত দিকে যদি থাকে। হ্যাঁ, সো বাতাস যাচ্ছে মনে করো এইদিকে, আর গাড়ি আসতেছে এদিকে, তার মানে বাতাস ও গাড়ির দিকটা কি? বিপরীত। সো বাতাস ও গাড়ির দিক যদি বিপরীত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র কি লিখতে পারবো? দেখো আমরা এরকম লিখছি, সাপোজ আমি তোমাকে একটা বুঝাই দিই, তাহলে অন্যটা তুমি মুখস্থ লিখতে পারবা।
সো মনে করো আমাদের বাতাস বইছে এইদিকে, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে বাতাসের বেগ, অর্থাৎ বললাম হচ্ছে VA। হ্যাঁ, বাতাস এদিকে যাচ্ছে, বাতাসের গাড়ি বিপরীত দিকে থাকলে সো গাড়ি আমাদের কোন দিকে যাচ্ছে, গাড়ি হচ্ছে আমাদের তার বিপরীত দিকে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে VC, গাড়ির বেগ, কার ভেলোসিটি। হ্যাঁ, সো ওকে ভালো। সো এখন আমাদেরকে বলছে যে এখানে তুমি কি করো, যে হচ্ছে যে এখানে এই যে গ্লাস গাড়ি যাচ্ছে, সো গাড়ির গ্লাসে বৃষ্টি কত কোণে পড়বে। হ্যাঁ, কত কোণে আসলে এই গ্লাসে বৃষ্টি পড়বে, গ্লাসে বৃষ্টি পড়বে, কত কোণে বৃষ্টি পড়বে, এটা জিজ্ঞেস করেছে। তো তুমি তাহলে কিভাবে বের করবা? সো দেখো, এটাকে আমরা করার আগে আরেকটা জিনিস শিখবো, সে হচ্ছে আপেক্ষিক বেগ। যদি কখনো জিজ্ঞেস করে বাতাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত, বা গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ কত, সেটাকে আমরা কিভাবে লিখবো? সো আমরা একটা ছোট্ট পয়েন্ট আগে লিখি, তারপরে জিনিসটা বুঝতে পারবো। তো আমরা লিখি এখানে বাতাসের সাপেক্ষে, হ্যাঁ বাতাসের সাপেক্ষে, সেটাকে আমরা লিখি এভাবে। সো বাতাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ, সাপোজ আমি লিখলাম এভাবে। যে কীভাবে প্রকাশ করবো সেটা একটু শিখে রাখি, প্রকাশ করাটা শিখে রাখি, কাজে লাগে। এটা দিয়ে এমসিকিউ আসে, এই লাইনটা এমসিকিউ আসে, বাতাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে বেগটা কার? গাড়ির। দেখো, বাতাসের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ। ওকে, তাহলে কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো VCA, তার মানে কারের ভেলোসিটি, কিন্তু কার সাপেক্ষে? এয়ারের সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় তাকে উল্টাই দিতে হয়। তা আমরা কি করি? দেখো, তাহলে এটাকে আমি লিখতে পারবো এভাবে, VCA কে আমরা লিখতে পারবো হচ্ছে VC মাইনাস VA। হ্যাঁ, আপেক্ষিক বেগ বের করার সময় আমরা কি করি? যার সাপেক্ষে বেগ তাকে আমরা উল্টায় দিই। হ্যাঁ, উল্টাই দিই, অর্থাৎ এখানে আমরা তাকে উল্টাই দিয়ে যোগ করে দিই, তার মানে প্লাস মাইনাসে মাইনাস চলে আসে। তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায়, এই লাইনটা একটু মাথায় রেখো। বাতাসের সাপেক্ষে গাড়ি, আমি বললাম কি এরকম লিখলাম আমরা VMC, তার মানে এটা বুঝাইলাম, মনে করো যে একটা লোক, ম্যানের ভেলোসিটি, মানুষের বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে এই লাইনটা ধরে তুমি কি বুঝবা? যে কারের সাপেক্ষে ম্যানের ভেলোসিটি। তাহলে কারের সাপেক্ষে একটা মানুষের বেগ কত, সেটা আমি বের করবো কীভাবে? আগের মতো নিয়ম, যার সাপেক্ষে সেটা কিন্তু যে পরে থাকে, তো তাকে আমরা বিয়োগ করে দিই। তাহলে দেখো, এই যে VM, এটাকে আমি এভাবে লিখতে পারি যে প্লাস দিয়ে মাইনাস VC, তাই তাকে উল্টাই দিলাম। খেয়াল করছো? উল্টাই দিয়ে অন্যটার সাথে যোগ করে দেওয়া হয়, আর প্লাস মাইনাসে কী হয়? মাইনাস। তাহলে সেটাকে আমি এভাবে লিখতে পারি তখন, যে VM মাইনাস VC। দেখো, এটাই সরাসরি লিখছিলাম তখন আর কি, এভাবে। বুঝতে পারলা? সো এভাবে আমরা আপেক্ষিক বেগটাকে প্রকাশ করি। তুমি প্রকাশ করাটা শিখে রাখো অ্যাটলিস্ট। এবার আমাদেরকে বলেছে যে বাতাসের গতি বিপরীত দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? যে হচ্ছে আমাদের হচ্ছে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই বৃষ্টি যেভাবে পড়ছে, কত কোণে ছাতা ধরবা? তো সেক্ষেত্রে সূত্রটা আমি সরাসরি লিখে দিচ্ছি। দেখো, থিটা সমান হবে tan ইনভার্স, এরকম হবে যে VC, পুরো সূত্রটা হচ্ছে এরকম, VC প্লাস মাইনাস VA বাই হচ্ছে VR। এই একটা সূত্র মনে রাখলে তোমার সবগুলো অঙ্ক হয়ে যাবে বৃষ্টি ছাতার। তবে এখন তোমাকে বুঝতে হবে প্লাস নাকি মাইনাস। যেমন এখানে উল্লেখ করে তো বলেই দিছে বাতাস ও গাড়ি বিপরীত দিকে। যখন তুমি দেখবা বাতাস ও গাড়ি বিপরীত দিকে আছে, তখন কি করবা? যোগ করে দিবা। তখন এই বাতাসের বেগ আর বৃষ্টির যেই বাতাসের বেগ আর হচ্ছে গাড়ির যে বেগ, দুটো যোগ করবা আর বৃষ্টির বেগ দিয়ে ভাগ করে দিবা। তাহলে তুমি পেয়ে যাবা কি? তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবা হচ্ছে আমাদের উলম্বের সাথে ছাতা ধরার কোণ। যে আমরা এই যে উলম্বের সাথে ছাতা ধরা অথবা উলম্বের সাথে গাড়ির কাচ ভেজার কোণ। হ্যাঁ, গাড়ির, আমরা এটাকে বলতে পারি কি? উলম্বের সাথে গাড়ির কাচ ভেজার কোণ, মানে গাড়িতে কত কোণে বৃষ্টি পড়বে। উলম্বের সাথে গাড়ির কাচ ভেজার কোণ, উলম্বের সাথে গাড়ির কাচ ভেজার কোণ, এটাও আমরা বলতে পারি কিন্তু এটাকে। হ্যাঁ, কাচ ভেজার কোণও বলতে পারি, একই কথা। উলম্বের সাথে, তাহলে থিটা সমান কী হবে? tan ইনভার্স VC প্লাস VA বাই VR। যেখানে VC মানে গাড়ির বেগ, VA মানে বাতাসের বেগ, আর VR এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের বৃষ্টির বেগ। ঠিক আছে, একই দিকে না বিপরীত দিকে সেটা তো বোঝাই যাচ্ছে না। তাহলে বাতাসের বেগ নেয় মানে বাতাসের বেগ তুমি শূন্য বসাই দিবা, তোমার কোনো টেনশন নাই। সূত্র একটাই লিখবা তুমি, প্লাস মাইনাস কোনটা লিখবা সেটা কোনো ম্যাটার করে না, কারণ বাতাসের বেগই নাই। সো VCর মানটা কত? VCর মানটা হচ্ছে আমাদের 6, আর এখানে হচ্ছে 0 চলে আসলো আমাদের। বাতাসের বেগ তো নাই, বাতাস নাই এখানে। দেখো, বাতাসের কোনো বেগ কথা বলেনি, তাই 0। আর বৃষ্টির বেগ কত? 5। তাহলে উত্তর হবে কত? tan ইনভার্স 6/5। সুতরাং তুমি অপশনের মধ্যে খুঁজবা কোথায় এটা লেখা আছে, tan ইনভার্স 6/5 এটা কোথায় লেখা আছে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে।
একটা অঙ্ক দেখি আমরা, বলছে এত বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, সে একজন বালক ধরে থাকলে বৃষ্টি তার গায়ে এত গুণে পড়বে। দেখো কি বলছে, উলম্বভাবে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মানটা দেওয়া আছে, বৃষ্টি তাহলে VR, বলছে কত বেগে একজন বালক দৌড়তে থাকলে, তাহলে বালকের বেগ মানে গাড়ির বেগ, তাহলে তার গায়ে 45 ডিগ্রি করে বৃষ্টি পড়বে, তার মানে থিটার মানটা দেওয়া আছে কত আমাদের 45। তাহলে এখানে সেমভাবে লিখতে পারবো আমরা, সুতরাং থিটা সমান সমান tan ইনভার্স কী হবে VC প্লাস মাইনাস VA, VA তো নাই এখানে, কোথাও কি VA বলছে, কিছু বলে নাই, তার মানে VA শূন্য, তো সেটা আমার লেখার দরকার নাই, তাহলে আমি VAটা লিখলাম না এখানে, VAটা কত শূন্য আর কি, এখানে শূন্য, VAটা নাই। তা তুমি জাস্ট মান বসাই দাও, tan ইনভার্সটা এখানে হয়ে যাবে হচ্ছে tan থিটা, থিটার মান কত 45 ডিগ্রি, আর VC হচ্ছে কত 5, সরি VC বের করতে বলছে, আর VRটা হচ্ছে 5, সুতরাং এখান থেকে তুমি tan 45 এর মান 1, তাহলে VCর মানটাও পেয়ে যাবে হচ্ছে 5। সো এভাবে করে আমাদের অঙ্কগুলো আসতে পারে কিন্তু এখান থেকে। তো আশা করি বুঝতে পেরেছ, এইটা আমাদের গেল। আমরা শেষের দিকে আছি, ভেক্টর বিভাজন আমাদের একটু দেখতে হবে। ভেক্টর বিভাজনটা কি, দেখো আমাদের যদি কখনো এরকম থাকে যে ভেক্টরের উলম্ব উপাংশে ভাগ করা, সাপোজ একটা ভেক্টর আছে R, হ্যাঁ, আর তার সাথে x অক্ষের কোণটা দেওয়া আছে আলফা, তাহলে এই ভেক্টরটাকে বিভাজন করে তুমি x অক্ষের উপাংশটা নিতে চাই, তাহলে আসবে হচ্ছে দেখো যার সাথে কোণ তার দিকে আসবে cos, তাহলে r cos আলফা, ঠিক তার লম্ব দিকে কি আসবে r sin আলফা। হ্যাঁ, হচ্ছে লম্ব উপাংশে ভাগ করা, ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ করা। সো ভেক্টরের লম্ব উপাংশের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এরকম, ওকে গেল। এবার এই ভেক্টরের লম্ব উপাংশ যে লিখলাম আমরা এভাবে, এইটার উপরে বেস করে আমাদের কয়েকটা জিনিস আমাদের একটু ব্যাখ্যা করতে হয়, পরীক্ষায় আসে। যেমন নৌকার গুণ টানা, তো আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আসে, তো একটু খেয়াল করো, আমি এখানে কয়েকটা জিনিস বলবো, সেটা তোমাকে মনে রাখতে হবে। তো দেখো এই যে এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর পাড়, হ্যাঁ, এদিকে হচ্ছে মানুষ আছে মনে করো, সো আমি মনে করো কি করলাম, এটা কি হচ্ছে সাপোজ এই যে এখানে একজন দাঁড়ায়া, একজন লোক আছে, সে দাঁড়ায়া মনে করো কি করছে, টানতেছে, সেই দিকে এভাবে করে টানতেছে, তাহলে নৌকাটা কি হবে, নৌকাটা আস্তে আস্তে সামনে যাবে, নৌকাটা কোনোখানি চলে যাবে না, নৌকাটা সামনে আস্তে আস্তে থাকবে, কীভাবে যাবে সেটা খেয়াল করো। সো এদিকে একটা বল দিয়ে টানা হচ্ছে, একটা বল দিচ্ছে একজন এদিকে, ভালো, আর এই বলটা যখন এদিকে দিচ্ছে, বলের দুটো উপাংশ হয়ে যাচ্ছে, এদিকে একটা বল কাজ করছে, আবার এদিকে একটা বল কাজ করছে, আর মাঝখানেগুলো আমি আপাতত মুছে দিচ্ছি, এই যেগুলো মাঝখানেগুলো আপাতত আমি মুছে দিই, তোমার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি। সো ব্যাপারটা খেয়াল করো, ব্যাপারটা আমরা সিম্পল রাখি। সো এখানে তোমাকে কী বলছে, এইভাবে একজন টানতেছে, সো বলে দুটো উপাংশ হয়ে যায়। দেখো এই আনুভূমিকের সাথে এই কোণটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে থিটা, তাহলে এই বলটা যদি F হয়, তাহলে সামনের দিকে বলটা কত হবে F cos থিটা, আর উলম্ব দিকের বলটা কত হবে F sin থিটা। এই দুইটাই তোমাকে মনে রাখতে হবে। থিটা কোণে টানছো, তাহলে F cos থিটা বলে সামনে যাবে, এইটাই প্রশ্ন আসে। দেখো আনুভূমিক উপাংশের মান কত F cos থিটা, তার মানে এই নৌকাটা সামনের দিকে বল পাবে কত F cos থিটা বল, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সে উলম্ব দিকে বল পাবে কত F sin থিটা, মানে সে পাড়ের দিকে যেতে চাবে এত বল নিয়ে, সামনে যেতে চাবে F cos থিটা বল নিয়ে, আর পাড়ের দিকে যেতে চাবে মানে ওই দিকে চলে যেতে চাবে F sin থিটা বলের জন্য। ওই F sin থিটা বলকে আমরা ভ্যানিশ করব এই যে নৌকার হাল দ্বারা, হ্যাঁ, নৌকার যে হাল আছে, সেই নৌকার হাল দ্বারা সেটাকে আমরা নাকচ করে দেব, এবং তোমার এই থিটার মানটা যত কম হবে, এই থিটার মান যত কম হবে, নৌকাটা তত তাড়াতাড়ি সামনে যাবে। থিটা কম হলে কি হবে, F cos থিটা বেশি হবে, থিটা কম হলে F cos থিটাটা কী হবে, বেশি হবে, তাহলে নৌকা তাড়াতাড়ি সামনে যাবে। এই একটা কথা মনে রাখবো আমরা। আর যদি আমরা নৌকার এই দড়িটা বড় রাখি, নৌকা যদি আমরা দড়িটা বড় রাখি, এটাকে বলি গুণ, নৌকার দড়িটা বড় রাখলে তখনই থিটাটা কম হয়। নৌকার দড়িটা বড় যদি হয়, এই যে এখান থেকে টানতেছে কেউ, থিটাটা কমে যায় তখন। নৌকার দড়ি বড় রাখলে থিটা কমে, থিটা কমলে F cos থিটা বেশি হয়, তবে নৌকাটা তাড়াতাড়ি সামনে যায়। তা যদি জিজ্ঞেস করা হয় যে গুণ যত লম্বা, নৌকার দড়ি যত লম্বা, নৌকা তত তাড়াতাড়ি সামনে আসে। হ্যাঁ, দেখো সে লেখা আছে যে থিটার মান তত কম হবে, হ্যাঁ, ফলে দ্রুত সামনের দিকে যাবে। সো এই জিনিসগুলো তোমার একটু একটু দরকার হবে, ঠিক আছে। সো এখান থেকে এই কথাটাকে মনে রাখবো আমরা নৌকার গুণ টানার ক্ষেত্রে। আর লন রোলারের ক্ষেত্রে আমরা মনে রাখবো, লন রোলার ঠেলা এবং টানার মধ্যে টানা সহজ, টানলে কি হয়, ওজন অপেক্ষাকৃত কম হয়। সো টানলে আপাত ওজন, আমি লিখে দিচ্ছি দুই পাশে দুইটা, আপাত ওজন। সো টানলে আপাত টানা, হ্যাঁ, টানার ক্ষেত্রে, সো টানার জন্য, হ্যাঁ, তখন আপাত ওজন হয় R = mg - F sin থিটা।
আর ঠেলার ক্ষেত্রে হ্যাঁ আপাত ওজনটা হয় কত mg প্লাস এফ সাইন থিটা। তুমি কখন জিজ্ঞেস করে যে ঠেলার ক্ষেত্রে আপাত ওজন কত, তুমি বলবা mg প্লাস এফ সাইন থিটা। টানার ক্ষেত্রে আপাত ওজন কত mg মাইনাস এফ সাইন থিটা। এবং থিটাকার সাথে, থিটা অবশ্যই মনে রাখবো, থিটাটা হচ্ছে আনুভূমিকের সাথে। থিটাকার সাথে এ দেখো আনুভূমিকের সাথে কত কোণে টানতেছি, কত কোণে ঠেলতেছি, আনুভূমিকের সাথে। এবং কতটুকু টানা ঠেলার সময় কতটুকু কম বেশি হয়, দেখো ঠেলার সময় ওজনটা বৃদ্ধি পায়, কতটুকু বৃদ্ধি পায় এফ সাইন থিটা বৃদ্ধি পায়। টানার সময় ওজনটা হ্রাস পায়, মাইনাস হচ্ছে, কতটুকু হ্রাস পায় এফ সাইন থিটা হ্রাস পায়। তার মানে আমরা ঠেলা এবং টানার ক্ষেত্রে আমরা ওজনের হ্রাস বৃদ্ধি দেখি, যে ঠেলার সময় বেশি হয়, কতটুকু বেশি হয়, এই যে এইটুকু অংশ বেশি হয়, এফ সাইন থিটা অংশটুকু বেশি হয়। ঠিক আছে, এখানে ডাব্লিউ মানে বোঝাইছে হচ্ছে দেখো রোলারের মোট ওজন হয় ডাব্লিউ প্লাস আর সাইন থিটা, এফ না লিখে লিখছি আর সাইন থিটা। তো আমরা অন্যভাবে লিখছি, এটার মধ্যে আপাত ওজন, তো এটার সাথে আমাদেরটা মিল নাই, এটা দিয়ে লিখছি আমরা, হ্যাঁ এফ সাইন থিটা দিয়ে লিখছি। সো ফাইন, তুমি এটা মনে রেখো, ঠেলার সময় ওজন হয় mg প্লাস এফ সাইন থিটা, টানার সময় হয় কমে যায় mg মাইনাস এফ সাইন থিটা। ওকে, এরপর দেখো আমরা চলে আসি যে ডট গুণনের মধ্যে, যে ডট গুণনের মধ্যে আমরা কী কী ইনফরমেশন একটু মনে রাখবো, ডট গুণনের ক্ষেত্রে কী কী ইনফরমেশন মনে রাখবো। দেখো ডট গুণনের ক্ষেত্রে প্রথম কথা, দুইটা ভেক্টর যদি ডট গুণ করি আমরা, হ্যাঁ একটা ভেক্টর আর একটা ভেক্টর সাথে আমরা ডট গুণ করলাম। সো ডট গুণ করলে নতুন যেই জিনিসটা পাবো সেটা একটা স্কেলার জিনিস হবে। তার মানে ডট গুণ করলে কি পাওয়া যায়, স্কেলার জিনিস পাওয়া যায়, তাই এই গুণনকে আমরা বলি স্কেলার গুণনও বলি। সো দুইটা ভেক্টর ডট গুণ করলে আসে, দেখো ওই ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের কস, তাহলে এবি কস থিটা, তাহলে পি ডট কিউ হলে কি আসতো পি কিউ কস থিটা, এক নম্বর জিনিস। তারপরে আমরা আসি হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে কী কী মনে রাখতে হবে, যে আমাদের এখান থেকে মধ্যবর্তী কোণ বের করতে বলে। সো মধ্যবর্তী কোণটা বের করবো কীভাবে, তখন খেয়াল করো এই যে থিটা কস থিটা এখান থেকে বের করতে পারবো। সো মধ্যবর্তী কোণ তুমি কস থিটা সমান সমান, বা সরাসরি লিখি আমি হচ্ছে এখানে থিটা সমান সমান কী হবে কজ ইনভার্স, খেয়াল করে দেখো এই পাশে উপরে আছে ডট গুণ, ওই পাশে আছে ডট গুণ, এ ডট বি, আর নিচে হবে এ এর মান বি এর মান। তার মানে আমরা উপরে ডট গুণ করব আর নিচে দুইটা ভেক্টরের মান দিয়ে ভাগ করব, তাহলে আমরা মধ্যবর্তী কোণটা পাবো। একটা জিনিস আর একটা তথ্য সেটা দিই, যেহেতু কখন তোমাকে বলে অক্ষত্রয়ের সাথে কোণ, হ্যাঁ একটা ভেক্টর দিয়ে তোমাকে বলে কি ওই ভেক্টরের অক্ষত্রয়ের সাথে কোণ, চাইতে পারি এটা চাই অক্ষত্রয়ের সাথে কোণ, তো সেক্ষেত্রে হবে থিটা এক্স, এক্স অক্ষের সাথে কোণটা কী হবে, দেখো যে ভেক্টরটা বলবে সেই ভেক্টরের উপাংশ তুমি নিবা, আর সাথে হচ্ছে আমাদের কজ ইনভার্স তো নিতেই হবে। এখানে আমাদের হচ্ছে কজ ইনভার্সটা নিতে হবে। সো যাই করলাম যে কজ ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কি, তুমি সাপোজ এ ভেক্টর, হ্যাঁ এ ভেক্টর দেওয়া আছে আমাদের, এ ভেক্টরের অক্ষত্রয়ের সাথে কোণ, এ ভেক্টরের এক্স অক্ষের যে কম্পোনেন্ট, মানে এরকম সাপোজ আমি একটা ভেক্টর লিখলাম হচ্ছে এরকম যে এ সমান সমান 3i প্লাস 4j প্লাস কে, তাহলে এক্স এ এক্স মানে হচ্ছে কত 3, এক্স মানে হচ্ছে 3, এ ওয়াই মানে কত 4, আর এ জেড মানে কত কিছু নয়, মানে সাথে কে এর আগে 1 আছে, এরকম সবাই নিতে হবে। সেম একইভাবে যদি ওয়াই অক্ষের সাথে কোনটা চাও তাহলে কী হবে কজ ইনভার্স, কী হবে এখানে এ ওয়াই বাই হচ্ছে এ, তাহলেই হয়ে যাবে। সেম একইভাবে যদি জেড অক্ষের সাথে কোন চাও তাহলে কী হবে কজ ইনভার্স কী হবে এ জেড বাই হচ্ছে এ, তাহলে এ জেডকে আমরা এ দিয়ে ভাগ করে দেবো, এর মান দিয়ে ভাগ করে দেবো। তাহলে এইটা আমাদের আরেকটা ইনফরমেশন গেল যে মধ্যবর্তী কোণ এবং হচ্ছে অক্ষত্রয়ের সাথে কোণ বের করার জিনিস। এরপর আমরা একটা জিনিস শিখবো হচ্ছে এরকম একক ভেক্টরগুলোর হচ্ছে ডট গুণ, আই ডট আই, এটা মানে হচ্ছে কত বলো তো 1, কারণ আই হচ্ছে একক ভেক্টরের মান 1, এটাও একটা একক ভেক্টর তার মান হচ্ছে 1, এবং তাদের মধ্যবর্তী কোণের কস আই এবং আয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কস 0 মান 1, তাহলে 1 আসবে পুরোটা। তার মানে যখনই তুমি কি করবা যেরকম একই জিনিসের ডট করে দিবা আই বা জে হ্যাঁ ডট করে দিবা, তখন কত আসবে 1 আসবে, বা যদি আমরা কে ডট করে দিই তাহলে কত আসবে আমাদের এখানে 1 আসবে। বা যদি আমরা কি করি ভিন্ন জিনিসের ডট করি আই ডট জে, তাহলে মধ্যবর্তী কোণের কস 90 আসবে, তখন 0 চলে আসবে। বা আমি যদি নিই এরকম জে ডট কে, হ্যাঁ কত আসবে এরকম 0 আসবে। সো ভিন্ন জিনিসের এরকম ডট করলে আই জে কে এর মধ্যে তখন 0 আসে, আর সেম হলে 1 আসে, এটা আমরা মনে রাখতে পারবো।
আমাদের বিশেষ করে দরকার এখানে লম্ব অভিক্ষেপ দরকার হয়। বলতে পারে প্রশ্নে এ বরাবর বা এর উপর, প্রশ্নের সময় বলে এর উপর বি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, অনেক সময় আমাদের চাই। সো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হবে, দেখো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে হবে বি কস থিটা। তাহলে বি কস থিটা সমান কি হবে? বি কস থিটা সমান হবে হচ্ছে এ ডট বি বাই এ। যদি মনে রাখবা এর উপর বি এর লম্ব অভিক্ষেপ মানে বি কস থিটা। যদি বলতো হচ্ছে উল্টা বলতো যে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে এ কস থিটা, আর এ কস থিটা হইতে হচ্ছে এ ডট বি ভাগ বি, এরকম। সো এভাবে বের করা যায়। সো জিনিসগুলো একটু খেয়াল রাখবো আমরা। আর একটা বিশেষ শর্ত মনে রাখবো আমরা, যেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। 1 নম্বর তোমার এই ভেক্টর থেকে যদি আসে, এইটা থেকে আসার চান্সও অনেক বেশি। সেটা কি? যে যদি ডট গুণফল 0 হয়, দুইটা ভেক্টর এ আর বি ইকুয়াল টু 0 হয়, তাহলে কী হবে? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এত হলে পরস্পর লম্ব হবে, এত হলে ভেক্টর দ্বয়, দ্বয় পরস্পর লম্ব হবে। সো এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট যে এ ও বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। সো এটা দিয়ে আমাদের পরীক্ষায় ইনফরমেশন বা প্রশ্ন আসবে, ম্যাথ আসবে, আমরা করে দেখব। ডট গুণ থেকে আমরা এই কথাগুলো মনে রাখতে পারি, এবং ডট গুণের কিছু আমরা একটু হচ্ছে পয়েন্ট এবং হচ্ছে কিছু আমরা ধর্ম একটু মনে রাখবো। যেমন দেখো আলফা সমান 0 ডিগ্রি হলে কি হয় তোমরা জানি, পি কিউ কস 0 মান 1, তাহলে পি কিউ হবে নর্মাল। 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে 0 হবে। যে বললাম যে পি ডট কিউ সমান 0 হলে কি হবে? 90 ডিগ্রি হবে, এটা আমরা বলছিলাম। আর যদি 180 ডিগ্রি হয় আলফার মানটা, তাহলে সেক্ষেত্রে কি হয়? মাইনাস পি কিউ হয়। ভেক্টর দুটি পরস্পরের সমান্তর এবং বিপরীতমুখী হবে। সেখানে কয়েকটা পয়েন্ট আমরা একটু চোখ বুলাইতে পারি। বিশেষ করে আমরা এটা একটু আগে পড়ে আসলাম আমরা। আরেকটা কথা মনে রাখবো যে ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে। দেখো এটা বিনিময় সূত্র, কিন্তু ডট গুণের ক্ষেত্রে কি হয়েছে? বিনিময় সূত্র। খেয়াল করছো এখানে? ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে। পি ডট কিউ যে কথা, কিউ ডট পি একই কথা। আর আই জে কে এটা তো আমরা একটু আগে দেখলামই। হ্যাঁ, উদাহরণগুলো দেখে রাখতে পারো। এসি শক্তি, বৈদ্যুতিক বিভব ইত্যাদি ভেক্টর রাশির স্কেলার গুণফলের উদাহরণ। হ্যাঁ, স্কেলার গুণফলের উদাহরণ। তারপরে আরও কয়েকটা এখানে ধর্ম আছে, ধর্মগুলো আমরা একবার করে পড়তে পারি। ধর্মগুলো আমাদের অনেক সময় কাজে লাগে। যে সেম জিনিস যদি আমি করি, কি আসবে? এ স্কোয়ার চলে আসবে। তারপরে এই গুণ দেখো বিনিময় নিয়ম মেনে চলে বললাম আমরা। আর পরস্পর লম্ব হবে কখন? যদি ডট গুণফল কি হয়? 0 হয়। এই প্রত্যেকটা কথাই বলেছি। তো সেটা এখানে লেখা আছে। দুটি ভেক্টরের কোনোটির মান 0 না হয়, তারপরেও কি হতে পারে? ডট গুণফল 0 হতে পারে। সমকোণিক ভেক্টরসমূহের গুণফল দেখো, এই যে আই জে কে এর গুণফলটা আমরা অলরেডি দেখছি, রেখে গেল। আর মধ্যবর্তী কোণটা কিন্তু অলরেডি তোমাকে লিখে দিয়েছে, সেখানে সব লেখা আছে। সো ডট গুণের মধ্যে আমাদের এই জিনিসগুলো ছিল, যে এই কয়েকটি ইনফরমেশন আমাদের মনে রাখতে হয়। বিশেষ করে লম্ব অভিক্ষেপ, মধ্যবর্তী কোণ, এগুলো আমাদের বিশেষ করে এখান থেকে মনে রাখতে হয়। আমরা একটু আসি হচ্ছে ক্রস গুণফলের মধ্যে। সাপোজ আমরা বললাম যে এ ক্রস বি, এ ভেক্টর আর বি ভেক্টর ক্রস। প্রথম কথা মনে রাখতে হবে, যখন আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণ করব, তখন নতুন যেই জিনিসটা পাবো সেটাও একটা ভেক্টরই হবে। তো ভেক্টরের মান থাকবে, দিক থাকবে, সেই মানটা হবে হচ্ছে এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা, তার মানে যে দুইটা ভেক্টর থাকবে নিবা, তার মান আর তার কোণের সাইন নিতে হবে আর কি, মধ্যবর্তী কোণের সাইন নিতে হবে। এবং সাথে কি থাকবে? সাথে হচ্ছে একটা দিক থাকবে, এটা হচ্ছে দিক বোঝায়। এই দিকটা বের করি আমরা কিভাবে? আমরা ভেক্টরের এই দিকটা বের করার জন্য আমরা ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্য নিই। ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে বের করি। হ্যাঁ, আমরা দিকটা বের করি কিভাবে? ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে বের করি। ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে বের করি। হ্যাঁ, তো এ ক্রস বি সমান কি হবে? এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা। আর এই যে আমাদের দিক এটা বের করি আমরা ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে। এবার এই ক্রস গুণ করে আমরা অনেক কিছু বের করতে পারি। যেমন আমাদেরকে জিজ্ঞেস যদি করে কখনো যে লম্ব একক ভেক্টর নির্ণয় করো, লম্ব একক ভেক্টর। হ্যাঁ, আমাকে বললো কি এ বরাবর বি এর লম্ব একক ভেক্টর, এ বরাবর বি এর লম্ব একক ভেক্টর। সো লম্ব একক ভেক্টরের সময় আমরা কি করি? দেখো এরকম করে আমরা ক্রস গুণ করি, যে এ বরাবর বি এর লম্ব একক ভেক্টর বলছে, তাহলে এ ক্রস বি করি, আর নিচে আমরা এ ক্রস বি এর
মান দিয়ে ভাগ করে দিই, এর সাথে প্লাস মাইনাস থাকে কারণ লম্ব বরাবর উপরে বা নিচে হতে পারে। সো এই ছিল হচ্ছে আমাদের এখানকার লম্ব একক ভেক্টর বের করতে বললে আমাদের সিস্টেম। ঠিক আছে, তো লম্ব একক ভেক্টর হচ্ছে ক্রস গুণ করে ক্রস গুণনের মান দিয়ে ভাগ। এর একটা জিনিস, আমাদের যদি শুধু একক ভেক্টর বের করতে বলে যে একক ভেক্টর নির্ণয় করো, অনলি একক ভেক্টর, তখন আমরা কীভাবে বের করি? একক ভেক্টর সমান হবে ওই ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ। যদি আমাদেরকে কখনো বলে লব্ধি এ ও বি এর লব্ধি একক ভেক্টর, যদি কখনো বলে লব্ধি একক ভেক্টর, তো লব্ধি একক ভেক্টর কী হবে আমাদের? যে আমরা ভেক্টরগুলো আগে যোগ করে নিব, যে এ প্লাস বি আগে যোগ করব, তারপরে সেই যোগটা যে করলাম তার মান দিয়ে আমরা ভাগ করব, তাহলে হয়ে যাবে কি লব্ধি একক ভেক্টর। সো লব্ধি একক ভেক্টর বললে আমরা যোগ করে মান দিয়ে ভাগ, লম্ব একক ভেক্টর বললে ক্রস গুণ করে মান দিয়ে ভাগ। শুধু একটার বললো যে এ এর একক ভেক্টর, হ্যাঁ, ভেক্টরকে ভেক্টর মান দিয়ে ভাগ, এটা গেল। তবে আমাদের হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল সংক্রান্ত তিনটা জিনিস আমাদের আছে। যদি আমাদেরকে বলে যে এ ও বি, হ্যাঁ, যদি আমাদেরকে বলে যে এ ও বি দ্বারা আমরা কি বোঝাইছি? এ ও বি সামান্তরিকের বাহু বোঝায়। এ ও বি সামান্তরিকের বাহু নির্দেশ করলে, এ ও বি সামান্তরিকের বাহু নির্দেশ করলে, এ ও বি সামান্তরিকের বাহু নির্দেশ করলে, সো এ ও বি সামান্তরিকের বাহু নির্দেশ করলে কি হবে? আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে এ ও বি সামান্তরিকের বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল হবে হচ্ছে সামান্তরিকের বাহু, তাহলে হবে এ ক্রস বি এর মান। আমরা যদি এ আর বি যদি সামান্তরিকের বাহু বলে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য এ আর বি এর ক্রস গুণ করে মান বের করব। যদি আমাদেরকে বলে হচ্ছে এ ও বি সামান্তরিকের বাহু না কর্ণ নির্দেশ করলে ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ এ ক্রস বি এর মান। তাহলে সেক্ষেত্রে কী হবে? হাফ এ ক্রস বি এর মান। কর্ণ বললে ক্রস গুণ করে আমরা হাফ করে দিব, মান বের করে হাফ করে দিব। আর যদি বলে এ ও বি সামান্তরিক না বরঞ্চ বলে ত্রিভুজের বাহু, হ্যাঁ, এ ও বি ত্রিভুজের বাহু নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রেও হাফ হবে, যে হাফ এ ক্রস বি এর মান। এটা আমরা এখান থেকে মনে রাখবো। ঠিক আছে, এটা আমাদের গেল, এটা গেল। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে ক্রস গুণফল যদি শূন্য হয়, ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দ্বয় কি হয়? সমান্তরাল হয়। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা দিয়ে আমাদের এমসিকিউ আসবে। ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দ্বয় সমান্তরাল হয়, সমান্তরাল হয়। এটা দিয়ে ম্যাথও আছে, ম্যাথও আমরা করব। সো এখান থেকে আমরা প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখবো এখান থেকে। এবং আরও একটা ইনফরমেশন এখানে আমাদের আছে, সেটা হচ্ছে যদি বলে এ বি সি তিনটা ভেক্টর, হ্যাঁ ভেক্টর ত্রয়, এত ভেক্টর ত্রয় এর যে এইটা নিয়ে যে আমাদের একটা তল গঠিত হবে, হ্যাঁ, বা এটা নিয়ে যে কোনো ঘনক গঠিত হয়, তার আয়তন কত? এত ভেক্টর ত্রয় নিয়ে গঠিত ঘনকের আয়তন কখনো জিজ্ঞেস করে, এভাবে বের করতে পারবো আমরা। ভি ইকুয়াল টু হবে এ ডট বি ক্রস সি, তার মানে দুটো ক্রস গুণ করে একটা ডট গুণ করলে আমরা এটা পাবো। সো কী হবে? বি ক্রস সি, এ ডট বি ক্রস সি। আর আরেকটা কথা মনে রাখবো, যদি আমাদের এই ভি ইকুয়াল টু 0 হয়, ভি ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি যে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হলে, নয় বলতে পারি আমরা এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হলে আমরা কি বলতে পারি? এত 0 হলে কি হয়? যে ভেক্টর ত্রয় একই সমতলে গঠিত হয়, ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত। তাহলে এই যে এটা একটা ইনফরমেশন, ভি এর মান 0, অর্থাৎ এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ভি ডট, এটা আমরা হচ্ছে ভি এর মানটা অন্যভাবে লিখতে পারি। যেমন ভি লিখতে পারি আমরা এভাবে, ভি সমান যেভাবে লিখতে পারি আমরা এ ক্রস বি ডট সি, এভাবে লিখতে পারি আমরা ভিটাকে। ঠিক আছে, বা অন্যভাবে লিখতে পারি আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আমরা
লিখতে পারি হচ্ছে আমরা এভাবে যে সি ক্রস এ ডট বি, এভাবে লিখতে পারি আমরা। এভাবে করলে আমরা কি পেয়ে যাবো, ভিটা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, এটা আমাদের গেল এখান থেকে ভেক্টরের জিনিসগুলো। সো এখানে দেখো কয়েকটি ইনফরমেশন তুমি পাবা, এবং আমরা এখানে একটা জিনিস পাবো, ক্রস গুণগুলো, আই এর সাথে আই, জে এর সাথে জে, সেটার ক্রস গুণগুলো আমরা একটু পাবো। যেমন আমরা এখানে দেখি যে আই ক্রস আই কত আসবে, 0 আসবে। একই জিনিসের ক্রস করলে কত আসবে, এখন 0 আসবে, 0 আসবে। কে ক্রস কে এগুলো করলে কত আসবে, 0 আসবে। কিন্তু যদি আমরা ভিন্ন জিনিসের ক্রস করি, যেমন আই ক্রস জে, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে কে। আবার যদি আমি কি করি, জে ক্রস আই করি, তাহলে রেজাল্ট আসবে কত, কে, কিন্তু প্লাস মাইনাস আসবে। প্লাস মাইনাস বুঝবো কীভাবে, সেটা বোঝার জন্য আমরা এই চিহ্নটা ফলো করব। আই জে কে, আয়ের পরে জে আসে, জে এর পরে কে আসে, কে এর পরে আই আসবে। এই সাইকেলটা আমরা ফলো করব। আয়ের পরে জে, দেখো আয়ের পরে নর্মালি জে আসে সাইকেলে, এই চক্রে আয়ের পরে জে আসে, আর এখানে আয়ের পরে জেই আসছে, তার মানে প্লাস হবে। জে এর পরে আয় আসছে, কিন্তু বাস্তবে তো এখানে আয়ের পরে জে আসা উচিত, আয়ের পরে জে আসে, কিন্তু এখানে তো উল্টা আসছে, তাহলে মাইনাস হবে। এরকম যদি আরেকটা প্র্যাকটিস করি, সাপোজ বললাম হচ্ছে জে ক্রস কে, তাহলে রেজাল্ট কী হবে, জে আর কে, তাহলে উত্তর হবে অবশ্যই আই দিয়ে, প্লাস নাকি মাইনাস, দেখি তো, জে এর পরে কে আসে, হ্যাঁ, আর এখানে তাই আসছে, তাহলে কী হবে, প্লাস। সাপোজ আমি আরেকটা লিখলাম এখানে আই ক্রস কে, হ্যাঁ, আই ক্রস কে, তাহলে কী আসবে এখানে, আই আর কে আসলে উত্তর হবে জে দিয়ে, প্লাস নাকি মাইনাস। এখানে সাইকেলে কে এর পরে আয় আসে, কিন্তু এখানে আসছে তো আয়ের পরে কে, তাহলে উল্টা, তাহলে মাইনাস। এভাবে করে আমরা লিখতে পারি। এই জিনিসটা আমাদের পরীক্ষাতে অনেক বেশি কিন্তু আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমরা বইয়ের ইনফরমেশনগুলো একটু দেখে ফেলি, যে ভেক্টরগুলো 0 হলে সমান্তরাল হবে, কি কি হবে। সো এখানে কয়েকটা লাইন লেখা আছে, একটু একবার পড়বো আমরা এখান থেকে। এই কথাগুলি মাত্র আমরা পড়ছিলাম, যে কখন ক্রস হয়, কখন মানে কখন কী হয়। এবং দেখো কয়েকটা ধর্ম লেখা আছে, যে এ ক্রস এ ইকুয়াল টু 0, অর্থাৎ একই ভেক্টর দুইবার নিলে তাদের ভেক্টর গুণফল কী হবে, 0 হবে। কারণ দেখো আই ক্রস আই নিলে 0 হয়, এ ক্রস এ নিলেও কী হবে, 0 হবে। সেভাবে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, অর্থাৎ ভেক্টর গুণফল বিনিময় সূত্র মানে না। তাহলে মনে রাখবো আমরা এখানে যে ভেক্টর গুণফলের ক্ষেত্রে এই যে ভেক্টর গুণফল বিনিময় সূত্র কিন্তু মানে না, ডট গুণফল মানে। সো এটা আমরা এখান থেকে একটু মনে রাখবো, হ্যাঁ। আর আই জে কে এগুলো তো একটু আগে দেখাইলামই। আর দেখো সমতলী হওয়ার শর্ত, এটা কিন্তু বলে দিয়েছি, এ ডট বি ক্রস সি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আর তাছাড়াও এই কয়েকটা জিনিস একটু দেখে রাখবো, কী দেখে রাখবো, জাস্ট এটুকু, এই যে, হ্যাঁ, তুমি জাস্ট পুরো প্রমাণ তোমার দেখতে হবে না, খালি তুমি এই লাইনটা দেখে রাখবা, জাস্ট এটা দেখে রাখবা, এটা তোমার চলে আসতে পারে, কোনটা সঠিক এভাবে চলে আসতে পারে। সো শুধু এই লাইনটা দেখবা, এবং একইভাবে শুধুমাত্র এই যে প্রমাণের খালি উপরের লাইনটু দেখবা, যে প্রমাণ করো যে এত সময় এত। প্রমাণ তোমার পুরো দেখার দরকার নেই, তোমার মেডিকেলের জন্য খালি উপরের লাইনটা দেখবা। একইভাবে দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, যে যোগফলের লব্ধি আর বিয়োগফলের লব্ধি সমান হলে মধ্যবর্তী কোণ কত। সো নির্ণয় করে দেখাতে হবে না, তুমি খালি মনে রাখবা মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, আলফার মানটা কত, 90 ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি হয়। এটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো পরীক্ষায় কিন্তু চলে আসে। আর তখন বিরুদ্ধে পার্শ্ব লম্ব হয়, মানে 90 ডিগ্রি হয়। সো সেটা কিন্তু প্রমাণ করছে 90 ডিগ্রি। সো তোমার প্রমাণ লাগবে না, তুমি জাস্ট ওটা মনে রাখবা, ঠিক আছে। ওই প্রশ্নে দেখো এভাবে এসেছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হলে এই যে যোগফল ও বিয়োগফলের মান একই হবে, মানে তাদের লব্ধিটা একই হবে 90 ডিগ্রি হলে। এই প্রশ্ন আরও অনেকবার এসেছে সেম একইভাবে। দেখো দুটি ভেক্টর যোগ করলে যোগফলের লব্ধি ও বিয়োগফলের লব্ধি সমান, তাহলে যোগফলের লব্ধি আর বিয়োগফলের লব্ধি সমান, তাহলে কোণ কত হবে, 90 ডিগ্রি। বলতে পারে ভেক্টর পরস্পর লম্ব হলে কোনটা সঠিক, দেখো যোগফলের লব্ধি বিয়োগফলের লব্ধি সমান হবে, এভাবে বলতে পারে। বলছে যোগফল ও বিয়োগফলের লব্ধি সমান, ওকে ফাইন। তার মানে কোণ কত ডিগ্রি, কোণ হচ্ছে 90 ডিগ্রি, ওকে। এ ও বি সামান্তরিকের বাহু, সামান্তরিকের বাহু যদি হয়, কোন বাহুগুলো 90 ডিগ্রিতে থাকে, আমরা জানি আয়তক্ষেত্র 90তে থাকে, আর বর্গ কি হয় 90তে থাকে। তাহলে বাহু 90তে থাকে হচ্ছে আয়ত আর বর্গ, তাহলে বর্গ এবং হচ্ছে আয়ত। বলছে এ বি ও এ মাইনাস বি হয়, তাহলে সমান সমান হয়। তো এ ও বি সামান্তরিকের কর্ণ হলে, তাহলে প্রথমত বুঝছি এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আর এখানে বলছে কি কর্ণ, সো কর্ণ 90 হয় কোন কোন কেসে, কর্ণ 90 হয় বর্গের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে আমাদের যে বর্গ এবং হচ্ছে রম্বসের ক্ষেত্রে কি হয়, যে কর্ণগুলা 90 হয়। সো এভাবে ভিন্নভাবে আসতে পারে পরীক্ষা প্রশ্নগুলো, আসলে আশা করি এখান থেকে উত্তর করতে পারবো। আর ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কিছু পয়েন্ট আমাদের একটু পড়তে হয়, কয়েকটা লাইন দাগানো আছে, একটু পড়বো আমরা এখান থেকে।
যেমন এই যে অপারেটর, এগুলোকে বলে আমরা অপারেটর, ঘন বর্গমূল, হ্যাঁ, সো এগুলোকে আমরা বলি অপারেটর। আর এইটাকে বলি আমরা ডেল অপারেটর, ভেক্টর অপারেটর, ঠিক আছে। সো এখান থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে দেখি, দেখো ডেন্টাল 22-23 এখানে আসছে যে ভেক্টর ক্ষেত্র। সো একটু একবার রিডিং পড়তে পারি আমরা এখান থেকে, বিশেষ করে আমি তোমাকে দেখাবো গ্রেডিয়েন্ট থেকে, তোমাকে আমি দেখাই। সো ভেক্টর ক্যালকুলাসের মধ্যে 3টা জিনিস আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। সো গ্রেডিয়েন্টটা কি করে? গ্রেডিয়েন্ট হলো যে একটা আমাদের হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে। সো গ্রেডিয়েন্টটা স্কেলারকে ভেক্টর বানায়, হ্যাঁ। সো দেখো যে গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র, তাহলে আমি ভেক্টর ক্ষেত্রে পরিণত করে, যা অদিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। সো লাইনটা ইম্পর্টেন্ট, সো লাইনটা আমরা এখান থেকে মনে রাখবো, হ্যাঁ। তারপরে দেখো যে স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর হয়, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা ভেক্টর হয়, তাহলে এটা একটা ভেক্টর রাশি। তাহলে গ্রেডিয়েন্ট কি রাশি? গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি, গ্রেডিয়েন্ট ভেক্টর বানায়, গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি। উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান, সর্বাধিক বৃদ্ধির হারের সমান। ভেক্টর কি হয়? গ্রেডিয়েন্ট কি করে? এই সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে, হ্যাঁ। এই দেখো লাইনটা লেখা ছিল সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে, এই লাইনটা আসছে পরীক্ষায়। সো স্কেলার রাশির পরিবর্তন শুধু স্থানাঙ্কের উপর নির্ভর করে না, যেদিকের পরিবর্তন দেখানো হয় সেই দিকের উপরও নির্ভর করে। ডাইভারজেন্সের ক্ষেত্রে দেখো, ডাইভারজেন্স একটা স্কেলার রাশি, আমরা একটু আগে দেখছিলাম, হ্যাঁ, ডাইভারজেন্স স্কেলার রাশি, এবং তার দেখো ডাইভারজেন্সের মান যদি কি হয় এভাবে আমরা প্রকাশ করি। এই যে ডাইভারজেন্স হচ্ছে এভাবে লিখি আমরা, ডেল অপারেটরের পরে যদি আমরা কোনো একটা ভেক্টরকে বসাই, ডট গুণ করে বসাই, তখন তাকে বলি আমরা ডাইভারজেন্স। ডাইভারজেন্স স্কেলারে পরিণত করে, এবং যদি কি হয় ডাইভারজেন্সের মান ধনাত্মক হয়, তখন আমরা বুঝি তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাচ্ছে বা ঘনত্ব হ্রাস পাচ্ছে। ধনাত্মক বলতে আমরা বুঝাই, আর ধনাত্মক বোঝাই কিভাবে? এই যে এটা দ্বারা ধনাত্মক বোঝায়, ছড়িয়ে পড়ছে আয়তন বৃদ্ধি বা ঘনত্ব হ্রাস। যদি ডাইভারজেন্সের মান ঋণাত্মক হয় তাহলে আমরা বুঝি কি, দেখো ঘনত্ব কি হচ্ছে এখানে, ঘনত্ব দেখো চেপে আসতেছে, মানে কি ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তো ঘনত্ব বৃদ্ধি পায় তার মানে কি আয়তনের সংকোচন ঘটে। আর যদি কখনো দেখি মান শূন্য হয়েছে, তাহলে আমরা বুঝি কি যে ডাইভারজেন্সের মান শূন্য, তার মানে কি সলিনয়েডাল। এটাকে বলি আমরা হচ্ছে সলিনয়েডাল। ডাইভারজেন্সের মান শূন্য হলে আমরা বুঝি কি সলিনয়েডাল, সেটাকে বলি আমরা সলিনয়েডাল। ডাইভারজেন্সের মান শূন্য হলে তখন লেখা আছে সলিনয়েডাল, ডাইভারজেন্সের মান শূন্য হলে সলিনয়েডাল। সো এই লাইনগুলো আমরা একটু এখান থেকে মনে রাখবো। একইভাবে কার্ল কি করে? একটা ভেক্টরকে ভেক্টরই বানাই, এবং আমরা এই সংজ্ঞাটা মনে রাখবো, এই যেটা তাৎপর্য দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি অবশ্যই, এবং হচ্ছে যে ভেক্টরটি দিক ওই ক্ষেত্রের উপর লম্ব বরাবর ক্রিয়া করে, এবং এটা একটা ভেক্টর রাশি। এবং এখান থেকে 2টা লাইন মনে রাখবা, এই যে এটা মনে রাখবা যে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এবং ডেল ইন্টু এই ভি করলে আসবে 2 ওমেগা, এটা মাঝে মাঝে হুবহু চলে আসে। আর যদি আমাদের এই কার্লের ডাইভারজেন্স আমরা করি, কার্লের ডাইভারজেন্স করলে শূন্য হয়, এটা মনে রাখবো আমরা, সরাসরি ইনফরমেশন আসে এই যে এটা এভাবে আমাদের আসে, যেটা দ্বারা বোঝাইছে যে কার্লের, যে কার্ল করছি ক্রস গুণ করলে কার্লের ডাইভারজেন্স করলে শূন্য হয়। আর যদি কার্ল শূন্য হয় তখন সেটাকে বলি আমরা অঘূর্ণনশীল, আর অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল, অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল। আর কার্ল শূন্য যদি না হয় দেখো, তো সেটা কী হবে? থেকে আমাদের হচ্ছে ঘূর্ণনশীল হবে আর অসংরক্ষণশীল হবে। সো এই কয়েকটা ইনফরমেশন আমাদের এখান থেকে মনে রাখতে হবে। সো এই ছিল আমাদের এখানকার বেসিক পুরো জিনিসপাতিগুলো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো আসলে একটা একটা করে আসলে এখান থেকে এভাবে করে ধরে 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 যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্য থেকে তোমার পরীক্ষা আসবে, এর বাইরে তোমার নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার কারণ নাই, এগুলো পড়লেই তোমার এনাফ। সো আমাদের মেডিফিজিক্স মেডিক্যাম্প ব্যাচে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এর চেয়েও তোমরা একটা দুর্দান্ত অফার পাবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে মেসেজ দাও। ওকে, তাছাড়াও তোমরা যারা ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে আমাদের সাথে যুক্ত হয়ে চাও, যুক্ত হতে পারবা। দুর্দান্ত কিন্তু অফার পাচ্ছ, এই অফারের চেয়েও যদি তোমাদের অসুবিধা থাকে এর চেয়েও কমে তোমাদেরকে দেওয়া হবে যদি তোমাদের অসুবিধা থাকে। সো অফারটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা মেসেজ দিতে পারো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে তোমরা যোগাযোগ করো। এবার চলো আমরা ধূপধাপ কিছু হচ্ছে প্রশ্ন সলভ করি, দেখি এখানকার প্রশ্নগুলো আমরা এখান থেকে সলভ করতে আসলে পারি কিনা, এই প্রশ্নগুলো একটু খেয়াল করো। তো চলো এবার আমরা এই প্রশ্নগুলো সলভ করি। সো প্রথম প্রশ্ন দেখো, বলছে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 ও 6 একক, পরস্পর তারা 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এদের ভেক্টর গুণফল কত? মেডিকেল 24-25 আসছে, খুবই সিম্পল। ভেক্টর গুণফল তার মানে কি? ক্রস গুণফল করতে বলছে। এ ক্রস বি সমান আমরা কি জানি হচ্ছে এ বি সাইন থিটা। তুমি জাস্ট মান বসাই দিবা, এর মান কত 8, তারপরে বি এর মান কত 6, সাইন 30 হাফ, 6 আসছে 48, আর হাফ করলে কত আসবে 24, তাহলে উত্তর কত হবে 24। খুবই সিম্পল।
সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পরে তাহলে সূর্যোদয়ের দিকে তাহলে পূর্ব দিকে মনে করো 12 মিটার গেছে, এক ব্যক্তি উত্তর দিকে আবার কি গেল 5 মিটার গেল। তো এখন বলছে তার স্থানচ্যুতি কত, তার মানে এখান থেকে তার এখানকার ডিস্টেন্সটা তাহলে কত হবে। সো পিথাগোরাস দেখতে পাচ্ছ, হিসাব করলে কত আসবে 12 5, এটা হিসাব করলে আসবে হচ্ছে 13। পিথাগোরাস করে ফেলে √12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার কত চলে আসবে 13 চলে আসবে। সো এরপরটা দেখি আমরা, বলছি নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র। বিনিময় সূত্র দেখো যে পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি, খালি উল্টাই দিচ্ছি আমরা, বিনিময় সূত্র এগুলো। তা বলছে নিচের কোন ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়, আমরা অলরেডি পড়েছি শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়, মেডিকেল 17-18তে আসছে। এবার বলছে যে দুটি ভেক্টর এ ও বি এর মান যতক্ষণ 5 ও 6 তারা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এ ক্রস বি এর মান কত। এ ক্রস বি এর মান তাহলে কি হবে যে এ বি তারপর হবে কত সাইন থিটা, সাইন 60, তো কত আসবে 5 6 হচ্ছে 30, আর সাইন 60 এর মান কত √3 বাই হচ্ছে 2, হিসাব করলে কত আসবে এখানে আসবে হচ্ছে 15√3, তাহলে চলে আসলো 15√3, পেয়ে গেল তুমি। বলছে স্কেলার রাশি বেলায় কোনটি সঠিক নয়, এই প্রশ্নের উত্তর তোমরা জানাও। স্কেলার রাশির আমরা অনেকগুলো বৈশিষ্ট্য শিখেছিলাম, এই প্রশ্নের উত্তরটা কমেন্টে সকলে জানাবা। কি কি অপশন আছে দেখো, স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক করা যায়, দুটি স্কেলার রাশির একটির মান 0 না হলেও এদের গুণফল 0 হতে পারে, মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়। সো কমেন্টে জানাও, এই প্রশ্নটা আমরা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম। সো লেখো 6 নাম্বার এবং উত্তরটা কমেন্টে লেখো। পরটা দেখো একই প্রশ্ন, তাহলে আমরা স্কিপ করি, এ ক্রস বি এর মান বের করতে বলছে। সো আমরা দেখলাম যে পারবো। একই প্রশ্ন দেখো, এই প্যাটার্নের প্রশ্ন 13 14 আসছে, 17 18 অনেকবার আসছে একই প্যাটার্নে, তো তোমার বেলাও আসতে পারে, ঠিক আছে। সো এই প্রশ্নটা এবং এই প্রশ্ন দেখো সেম, যেখানকার যে 6 নম্বর প্রশ্নটা ছিল এবং এই 8 নম্বর প্রশ্নটা কিন্তু একেবারেই সেম প্রশ্ন, কপি হয়েছে বা আমাদের এখানেই মনে হয় কপি হয়েছে, পেস্ট হয়েছে। দেখো পরটা দেখি, নিম্নের কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি কি হয় দেখো, তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি, মেডিকেল 9-10 আসছে। কোনটি স্কেলার রাশি, ও এটা হচ্ছে সেই ডাবল এসেছে তড়িৎ বিভব। এবার দেখো নদী নৌকার একটা অঙ্ক এসেছে, একটি নদীর স্রোতের বেগ হচ্ছে 5 এবং নৌকার বেগ হচ্ছে 10, স্রোতের সাথে কত ডিগ্রি করে নৌকা চালালে ঠিক অপর পারে সোজাসুজি পৌঁছাবে। আমরা শিখেছিলাম সোজাসুজি পৌঁছানোর ক্ষেত্রে সূত্র হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এবং খেয়াল করো ইউ এর মান কত 5 এবং ভি এর মান হচ্ছে 10, তাহলে এখানে হিসাব করলে আসে -1/2, আর -1/2 মান হচ্ছে 120 ডিগ্রি। এখানে তুমি একটা ছোট্ট জিনিস মনে রাখতে পারো, যদি কখনো দেখো সোজাসুজি নদী পার এবং নৌকার বেগে স্রোতের বেগের চেয়ে নৌকার বেগ হচ্ছে ডাবল, তাহলে সেক্ষেত্রে 120 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার তুমি সরাসরি মনে রাখতে পারো, কারণ সে প্রত্যেককেই যে -1/2 আসবে আর তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তারপরে দেখা যাক, বলছে সেম একই প্রশ্ন 5 এবং 10 সোজাসুজি, তার মানে কত হবে 120 ডিগ্রি। কোনটি ভেক্টর রাশির বিয়োজন সূত্র নয়। সাধারণ সামান্তরিক এবং উপাংশ হচ্ছে বিয়োজন সূত্র, তাহলে 9 হচ্ছে সমান্তরাল। কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়, সমতলীয় ভেক্টর, ঋণ ভেক্টর, সমান ভেক্টর, তাহলে ধন ভেক্টর হচ্ছে কোনো প্রকারভেদের মধ্যে পড়ে না। কোনটিকে ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়, তাৎক্ষণিক মন্দন, প্রকৃত মন্দন, গড় মন্দন, সব কয়টি। সো তারপর দেখো কোন দুটি ভেক্টর রাশি, তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র এবং বল হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টরের শুরু এবং শেষ একই স্থানে, তাহলে কি ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, সবগুলো কিন্তু সংজ্ঞা থেকে কমন পাওয়া যাচ্ছে। স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে, ভেক্টরের রূপান্তর করে কি গ্রেডিয়েন্ট। তাহলে আমি একটু আগে পড়ছিলাম স্কেলারকে ভেক্টর বানায়, স্কেলারকে কি বানায় ভেক্টর বানায় কে, গ্রেডিয়েন্ট। কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়, বেগ ত্বরণ তো উদাহরণ, বল তাহলে দ্রুতি হচ্ছে উদাহরণ নয়। কোন ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে ভেক্টরটি কি হবে, নাল ভেক্টর হবে। দেখো একই টাইপের প্রশ্ন, কিন্তু ডেন্টালের প্রশ্নগুলো, মেডিকেল ডেন্টালে একই ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে এসেছে, খুব কঠিন প্রশ্ন আসেনি। তবে আমরা বৃষ্টি সাঁতার অঙ্ক করলাম, বৃষ্টি সাঁতার অঙ্ক কিন্তু ডেন্টালে আসছে, করে দেখি আমরা। এক ব্যক্তি 3 বেগে দৌড়াচ্ছে, বৃষ্টি লম্বভাবে 3 বেগে পড়ছে, বৃষ্টি থেকে বাঁচতে হলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। বাতাস টাতাস তো নাই, তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারি tan ইনভার্স, একটু আগে শিখছিলাম আমরা ভিসি প্লাস মাইনাস ভিএ বাই ভিআর। সো বাতাস তো নাই, আরও সহজ করে দিছে। সো বাতাস নাইতে বাতাস লিখলাম না আমরা, মান বসাই দাও, কত আছে 3 3, হিসাব করলে চলে আসবে কত 45 ডিগ্রি, কারণ কাটাকাটি গিয়ে 1 আসবে, তার মানে হচ্ছে 45 ডিগ্রি, সেম হয়ে গেলে 45 ডিগ্রি হয়। এক ব্যক্তি 3 বেগে দৌড়াচ্ছে, 3 বেগে বৃষ্টি পড়ছে, তাহলে 45 ডিগ্রি, সেম ওই একই প্রশ্ন ডাবল হয়ে গেছে। নিম্নের কোনটি ভেক্টর রাশির জন্য সঠিক নয়, বলছে কি যে নিম্নের কোনটি ভেক্টর রাশির জন্য সঠিক নয়, ভেক্টরের জন্য সঠিক নয়। কি অপশন আছে, যে সরণ, ওজন, বেগ, ভর, ত্বরণ, মান অধিক উভয়ের প্রয়োজন হয়। এটা হচ্ছে প্রয়োজন হয়। একটি ভেক্টর রাশিকে 2 বা ততোধিক রাশিতে বিভক্ত করা যায়,
তা বলছে যে সংযোগ সূত্র ভেক্টরের বীজগণিতিক কতিপয় সূত্র একটা উদাহরণ। তারপর হচ্ছে যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। হ্যাঁ, স্কেলার রাশি বলে। ত্বরণ, ভর, এই যে ভর, এটা দেখো মান ও দিক উভয়ের প্রয়োজন ভেক্টরগুলোর ক্ষেত্রে। ভেক্টর 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 নট ভেক্টর, ভেক্টর ভেক্টর ভেক্টর, এই যে এটা তাহলে এই ব্যাটার জন্য কথাটা কি মিথ্যা হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো এটাই মিথ্যা, এটা সত্য নয়। 20 ও 60 নিউটন বল, তারপর হচ্ছে মধ্যকার 30 ডিগ্রি কোণে রয়েছে দুটি বলের লব্ধিমান কত হবে? তাহলে লব্ধি কীভাবে বের করবো আমরা? তুমি বসাই দিতে হবে 20 স্কোয়ার যোগ 60 স্কোয়ার যোগ কি আসবে 2 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু কত আসবে cos 30, cos 30 আসবে এখানে। হ্যাঁ, এটা হিসাব করে আমাদের মানটা চলে আসবে। সো এটা ডেন্টাল 5-6 অনেক আগের প্রশ্ন ছিল, এবং দেখো এই ডেন্টাল 5-6 অনেক আগের প্রশ্ন ছিল এটা আসলে। কোনটি ভেক্টর রাশির বিয়োজন সূত্র নয়? সো আমরা দেখো এটা মেডিকেলে আমরা পেয়েছিলাম, আমরা ডেন্টালে ওটা পাইলাম কপি, দেখছো? এটা প্রশ্ন কি হয় যে কমন আসে, কিন্তু কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়? ধনভেক্টর, এটাও কিন্তু মেডিকেল এসেছিল, ডেন্টালেও আসছে। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? সো কাজ হচ্ছে ভেক্টর রাশি নয়। এর মান কত হলে, এই অঙ্কটা ভালো মতো দেখবো, আমরা বলেছিলাম করবো, পেলাম। এর মান কত হলে বিপরীত পার্শ্ব লম্ব হবে? সো লম্ব হওয়ার শর্ত কি? ডট গুণফল 0 হবে। সো ডট গুণফল করি আসো, 2 আর এখানে a, তাহলে গুণ করলে আসবে 2a, এখানে 2 আর এখানে মনে মনে আছে 1, তাহলে কত হবে 2 কে 2, এখানে কে, এখানে তো কি তো নাই, তাহলে বাদ, তাহলে আসবে কত 0, ইকুয়াল টু হচ্ছে 0। প্রশ্ন মতে ডট গুণফল 0 হলেই লম্ব হয়। সো আমরা দেখি, সো 2a সমান সমান হচ্ছে -2, তাহলে a সমান সমান কত -1, তো উত্তর হবে কত -1। ডট গুণফল 0 হলে এটা হয়। সঠিক উত্তর কোনটি আমরা দেখে আসো। জে আর কে গুণ করলে কি আসবে? আই আসবে, প্লাস নাকি মাইনাস দেখি আমরা। আই, তারপরে আসে জে, তারপরে আসে কে, জে এর পরে কে আসে। হ্যাঁ, জে এর পরে কে আসা উচিত, আর তাই আসছে, তাহলে তো প্লাস হবে, তো এটা হচ্ছে প্লাস, এটাই হবে। 10 ও 10 মানে দুটি বল একসাথে কত কোণে কাজ করলে লব্ধি 10 হবে? একটা জিনিস বলছিলাম না এরকম, যে যদি কখন এরকম হয় পি পি পি, বলের মানও যা আবার লব্ধির মানও তা, সেক্ষেত্রে আলফা কত ডিগ্রি হয় মনে আছে? 120 ডিগ্রি বলছিলাম যে। সো সেটাই দেখো হুবহু চলে আসছে, জেইউতে আসছে। সো মেডিকেল আরেকটু এর থেকে সহজ আসে। সো একইভাবে এখানে আমরা আরও দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা পারবো আশা করি এই দুটো। এই প্রশ্নটা একটু দেখি আমরা, এটা আমাদের মেডিকেলে আসতে পারে। যদি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল এত হলে মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, ভেক্টর গুণফল, তাহলে লিখি আমরা ab sin থিটা। সো ab sin থিটা এর মানটা হচ্ছে 6√3, তাই আমরা এটাকে ভাগ করে দিব আর কি, অনুপাত করে দিই। স্কেলার গুণফল কত আমাদের? ab cos থিটা, এই মানটা কত 18। দেখেন এবি এবি কাটা যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা মানে আসে ট্যান থিটা, আর এখানে কাটাকাটি গিয়ে থাকতেছে হচ্ছে 1/√3, আর ট্যান থিটার মান 1/√3 হয় 30 ডিগ্রির ক্ষেত্রে। সেটা কিন্তু জেইউতে আসছে, আমাদের মেডিকেলও চলে আসতে পারে। অবস্থান ভেক্টর আর হলে ডাইভারজেন্স এটার কত হবে? ডাইভারজেন্স হবে হচ্ছে 3, কারণ আমরা এটাকে আর সমান সমান লিখি হচ্ছে এইভাবে যে xi প্লাস হচ্ছে yj প্লাস হচ্ছে কত z আমাদের হচ্ছে কে, এরকম। ঠিক আছে, হিসাব করলে 1 1 1 যোগ করে 3 চলে আসে। কোনটি ভেক্টর রাশি? সো ভেক্টর রাশি কী হবে দেখো, আমাদের তড়িৎ প্রাবল হচ্ছে ভেক্টর রাশি। পরেরগুলো খেয়াল করো, বলছে যে এ বি সি সমতলীয় হওয়ার শর্ত কি? আমরা একটু আগে দেখে এসেছি, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হলে কি হয়? একই সমতল অবস্থান করে। সো আবারও বৃষ্টির সাথে অঙ্ক, সোহেল সাইকেলে করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো, বৃষ্টির ফোঁটা এত বেগে পড়ে, তার মানে এটা হচ্ছে বৃষ্টির বেগ, এবং বায়ু প্রবাহ খুব বেশি ছিল না, তাহলে বায়ুর বেগ নাই। বৃষ্টির ফোঁটা তার আগে 45 ডিগ্রি কোণে পড়ছে, সাইকেলের বেগ কত? সো হিসাব করে পেয়ে যাবো আমরা জানি থিটা সমান সমান কি চলে আসে, tan ইনভার্স ভিসি বাই হচ্ছে ভিআর, এবং এখানে থিটার মানটা কত 45 ডিগ্রি। সো ট্যান টেপে সানলাম ট্যান 45 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের ভিসি এর মান হচ্ছে আমাদের বের করতে হবে যে সাইকেলের বেগ কত বা গাড়ির বেগ কত, আর বৃষ্টির বেগ হচ্ছে 10। সো হিসাব করলে তুমি এখানে পেয়ে যাবা হচ্ছে ট্যান 45 এর মান হচ্ছে 1, তাহলে ভিসি এর মান আসবে হচ্ছে সেম 10ই চলে আসবে। সো তোর কত হবে 10। পরটা দেখি আমরা, বলেছে উত্তর পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, উত্তর বায়ুর বেগের উত্তর পূর্ব দিকের অংশ ধরনের 5 এবং 12, লব্ধি বেগ কত? সো লব্ধি বেগ কত আসবে 5 এবং 12 যেহেতু আমাদের আছে। সো হিসাব করলে আসবে হচ্ছে 5 স্কোয়ার যোগ হচ্ছে 12 স্কোয়ার করলে কত চলে আসবে, যে 13 চলে আসবে। সো খুবই ইজি ছিল। যদি ভেক্টর রাশির ক্রস ও ডট গুণফলের মান সমান হলে, সো ডট এবং ক্রস গুণফলের মান সমান, ডট এবং এদের ক্রস গুণফলের যে মান, হ্যাঁ এদের যে মান, সে ভ্যালুটা সমান। সো ভ্যালুটা সমান কখন হয়? যদি থিটার মানটা কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়, কারণ সাইন থিটা কস থিটার মান সমান হয় 45 ডিগ্রির ক্ষেত্রে।
ভেক্টর রাশির মান জিজ্ঞেস করছে, তাহলে আমরা কী করবো, রুট ওভার এখানে আছে কত 9 আসবে, এখানে -4 কি স্কোয়ার করলে আসবে 16, 12 কি স্কোয়ার করলে আসবে হচ্ছে 144। সো 9 আর 16 হচ্ছে 25, 25 আর 144 হচ্ছে 169, তখন আসবে 13। যোগফল ও বিয়োগফলের লব্ধি সমানের মধ্যবর্তী কোণ কত, অলরেডি কিন্তু আমরা এটা করে আসছি অনেকভাবে। স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, মেনে চলে, হ্যাঁ স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে, স্কেলার গুণফল মেনে চলে। ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স হচ্ছে আমরা ডেল অপারেটরের পাশে হচ্ছে আমরা ওই ভেক্টরটা দিয়ে আমরা কি ডট গুণ করি। কার্ল হচ্ছে কি, আমরা ওই ডেল অপারেটরের পাশে ভেক্টরটা দিয়ে আমরা ক্রস গুণ করি, ক্রস গুণ করলে কার্ল পাওয়া যায়। বলছে এরা পরস্পরের কি ভেক্টর, একটা এ একটা 1/a, তাহলে বিপ্রতীপ ভেক্টর, অলরেডি আমরা সংজ্ঞার সময় দেখেছি, 25 সালে আসছে, দেখো এটা। বলছে ক্রস গুণফল ডট গুণফল সমান হলে মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। ক্রস গুণফলের মান আর ডট গুণফলের মান সমান হলে কি হয়, 45 ডিগ্রি হয়। নিচের কোনটি ভেক্টর রাশি নয়, কাজ হচ্ছে ভেক্টর রাশি নয়। যে ভেক্টরের প্রাথমিক ও চূড়ান্ত বিন্দু একই তাকে আমরা বলি হচ্ছে শূন্য ভেক্টর। আর হচ্ছে একই সমতলে অবস্থান করার শর্ত কি, পি ডট কিউ ক্রস আর একটা ডট গুণফল, আর অন্যটা হচ্ছে অন্য দুটার ক্রস গুণফল ইকুয়াল টু কত হবে, 0 হয়। সো এর উপর বি এর লম্ব বিক্ষেপ, সো বি এর লম্ব বিক্ষেপ হবে হচ্ছে বি কস থিটা সমান সমান কি আসবে, উপরে এ আর বি এর ডট গুণটা আমরা নিব আর নিচে আমরা এ এর মানটা নিব, শেষ হয়ে যাবে। বলছে এবি সংযোগকারী ভেক্টরের মান কত, দেখো এবি সংযোগকারী ভেক্টরটা আমাদের কি হবে, এবি বললে আমরা বি থেকে এ বাদ দিব, 3 থেকে 3 বাদ দিলে 0, আই 2 থেকে 2 বাদ দিলে কত হবে 0, যে -1 থেকে 2 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে -3k। তাহলে হিসাব করলে আমাদের আসবে মানটা আসবে হচ্ছে এবি এর সংযোগকারী ভেক্টরের মান কত আসবে, যে হচ্ছে √3 স্কোয়ার, তার মানে আসবে 3, তাহলে আমাদের আসবে হচ্ছে 3। সো a প্লাস বি সমান a মাইনাস বি কখন হবে, কোন শর্তে, বি এর মান যদি 0 হয়, তাহলে 0 হলে কি হয়ে যাবে, a সমান সমান a, তাহলে সঠিক হবে তখন, তাহলে বি এর মানটা 0 হলে হবে। এখানে বলছে এটার হচ্ছে ডাইভারজেন্স বের করো। ডাইভারজেন্স আমরা কীভাবে করবো বলো, আমরা হচ্ছে x এর সাপেক্ষে এখানে আমাদের কী কী লেখা, এখানে হচ্ছে 3i লেখা, সেখানে শুধুমাত্র আমাদের হচ্ছে 3 থাকবে, তারপরে এখানে থাকবে হচ্ছে আমাদের মাইনাস y এর সাপেক্ষে করলে এটা আসবে হচ্ছে মাইনাস হচ্ছে শুধুমাত্র 2y, আর জেড সাপেক্ষে আসবে হচ্ছে 4z, এখান থেকে আসবে জেড সাপেক্ষে জেড আসবে হচ্ছে 1, জেড সাপেক্ষে জেড আসবে হচ্ছে 1, আর y এর সাপেক্ষে y আসবে হচ্ছে 1, তাহলে আসবে হচ্ছে 2, আর এখানে শুধু কনস্ট্যান্ট থাকলে হবে 0, তাহলে 2 আর 4 আমাদের এখানে আছে হচ্ছে -2, আমাদের এখানে আছে হচ্ছে কত আছে দেখি আমরা, r ইকুয়াল টু এখানে 3i যদি হয় তাহলে আমরা লিখে নিই 3i, অথবা যদি 3xi হয় তাহলে অন্যরকম হবে। সো আমরা ধরে নিলাম এটা 3xi, বোঝা যাচ্ছে না। সো আমরা এটা কিভাবে করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, 3x কে অন্তরীকরণ করলে আসবে 3, 2y কে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে -2, আর 4z কে অন্তরীকরণ করলে আসবে হচ্ছে শুধু 4, তাহলে 3 আর 4 7, 7 থেকে 2 বাদ দিলে 5, তার মানে এটা আসলে x ছিল। ওকে, যে পাদবিন্দু অভিন্ন, যেসব ভেক্টরের পাদবিন্দু অভিন্ন তাকে কি বলে, হ্যাঁ সমপারম্ভিক আমরা বলি, যেখানে যে স্টার্ট করছে। বিশেষ করে 62 নাম্বারটা আমরা দেখবো যে পরস্পর সমান্তল হওয়ার শর্ত। সো মনে রাখবা সমান্তল হবে যদি আয়ের সহগ আর এখানকার আয়ের সহগের অনুপাত, আর এখানে যে জে এর সহগ n, ওখানে যে জে এর সহগ হচ্ছে -5, এদের অনুপাত, কে এর সহগ -5, এখানে কে এর সহগ -25, এদের অনুপাতগুলো সমান হয়। এখানে অনুপাত কত দেখো 1/5, এখানে অনুপাত কত 1/5, এখানে অনুপাত কত 2/10, 2/10 মানে কত হবে 1/5, এখানে 1/5, এখানেও 1/5, তাহলে এখানেও 1/5 হতে হবে, তাহলে n এর মান হবে -1, n এর মান যদি -1 হয়, অথবা তুমি যদি এইটুকু নিয়ে কারেকশন করো n এর মানটা চলে আসবে, এখানে হিসাব করে দেখো n এর মান আসবে -1, তো উত্তর হবে কি -1। তার মানে i এর সহগগুলা, j এর সহগগুলা, k এর সহগগুলা এদের অনুপাত সবার সমান হবে কখন, যদি বলে ভেক্টরগুলো পরস্পর সমান্তর। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষা এটা আসার চান্সেস অনেক বেশি, লম্ব হলে সমান্তর হলে এই শর্তগুলো দিয়ে। আর কয়েকটা আছে দেখো, জ্যামিতিক পদ্ধতি ভেক্টর রাশির সূত্র সংখ্যা কয়টা বলেছিলাম আমরা, যে 5টা। সো 5টা সূত্র দিয়ে আমরা ওই জ্যামিতিক যোগ করি আমরা ভেক্টরের। সো এখানে কি বলছে দেখো, ভেক্টরের দেখো এটা কার্লের ডাইভারজেন্স কত হয়, 0 হয়। স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময় নদী পার হতে হলে 90 ডিগ্রিতে যাত্রা শুরু করতে হবে। সো এই দেখো আমরা এখানে প্রশ্নগুলো পড়ে ফেললাম, অনেক ধরনের প্রশ্ন পড়েছি, সরাসরি মেডিকেল ডেন্টালের প্রশ্নগুলো পড়েছি, তারপর হচ্ছে অন্য ইউনিভার্সিটি যেগুলো মেডিকেলে আসার মতো সেই প্রশ্নগুলো পড়েছি, বোর্ডের কিছু প্রশ্ন পড়েছি, বোর্ডের এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি আমাদের কিন্তু মেডিকেলে চলে আসে, তুমি খেয়াল করে দেখবা।
সো আশা করি একদম ক্লিয়ার আমাদের বেসিক যেখানে যা যা পড়তে হবে, কোনগুলো মুখস্থ করতে হবে, সব কিছু পড়ে ফেলেছি। এতটুকুই যদি ভালো মতো তুমি মনে রাখো, কম সময়ের মধ্যে তুমি কিন্তু তোমার এই ফিজিক্সটা গুছিয়ে নিতে পারো মেডিকেলের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে। আর যারা আমাদের সাথে এখনও যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, তারা কিন্তু দুর্দান্ত অফার চলছে, সেই অফারে কিন্তু আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, অথবা ডেসক্রিপশন বক্স বা কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ দাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।